মুস্কানের গ্রামের পাশের গ্রামটি তাজমহলের বাবার বাড়ি। ফাইজা, ফারিস আর নানাজনের বাসায় অনেকবার আসলেও জহির তালুকদারের বেশি আসা হয়নি। ফারিস তো কিশোর বয়স থাকতে প্রচুর এসেছে, কিন্তু নানার বাড়িতে সারাদিনে তার ছায়াও খুঁজে পায়নি কেউ। সারাক্ষণ কিশোরকালের বন্ধু বান্ধবদের সাথে থেকেছে, আড্ডা দিয়েছে, দিনের সম্পূর্ণ সময় তাদের সাথেই ঘুরে বেরিয়েছে। পুরো পরিবার নিয়ে অনেক বছর পর আজ তাজমহল তার বাবার বাড়িতে যাচ্ছেন। সামনে উঠান রেখে উঠানের আড়াআড়ি বরাবর একতলা বিশিষ্ট খুব বড় একটা বাড়ি। ফারিসদের মামাদের। ফারিসের দুই মামা এই বাড়িতে থাকেন। পুরো রাস্তা বমি করে নেতিয়ে পড়েছে মুস্কান। তার গায়ে বোধহয় আর শক্তি নেই। ননদের হাত ধরে ধীরে ধীরে আগোচ্ছে বাড়ির দিকে। উঠানের একপাশে কালকের অনুষ্ঠানের আয়োজন চলছে। রাতের বেলা বলে কিছুই বুঝতে পারছে না মুস্কান। তারা বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল প্রবেশদ্বারে সবাই তাদের জন্য দাঁড়িয়ে আছে। হারিসের বড় মামা কাইয়ুম, ওনার বড় মেয়ে শিরিন, রাসেলের বউ কেয়া আর লতিফা তাদের দেখে এগিয়ে এলো। খুব নমনীয়তার সাথে ওনারা ওনাদের স্বাগতম জানালো। মুস্কানকে খুব দুর্বল দেখাচ্ছে। কেয়া মুস্কানকে ধরে একটা রুমে নিয়ে গেল। তাকে ঠান্ডা শরবত খেতে দিল, ওয়াশরুম দেখিয়ে ফ্রেশ হতে বলে চলে গেল বাকিদের জন্য খাবার ব্যবস্থা করতে। কেয়া আজকে একা হাতেই সব সামলাচ্ছে। তার বড় যা শারমিন আজ শাশুড়ির সাথে তুমুল লাগা লেগেছে। ঝগড়া শুরু করেছিল শর্মিলা, তাও আবার ওনার ছোট নাতনি সোনিয়াকে নিয়ে। মেয়েটার চলাফেরা একদম সহ্য হয় না শর্মিলা বেগমের। মেয়েটাকে বাড়ি থেকে দূরে রেখে হোস্টেলে পড়িয়ে একেবারে বেশরম বেয়াদব বানিয়ে ফেলেছে। গতকালকে হোস্টেল থেকে ফিরেছে দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আর এসেই উল্টাপাল্টা চলাফেরা শুরু করে দিয়েছে। কারো কথাও শোনে না, পোশাক আশাক পরিবর্তন করে না, দাদির মুখে মুখে তর্ক করে, বাপের মুখে মুখে তর্ক করে, চাচার মুখে মুখে তর্ক করে। মূলত এই জন্যই বড় ছেলের বউয়ের সাথে লেগেছেন শর্মিলা বেগম। শারমিন শাশুড়ির মুখে মুখে বেশি কথা না বললেও শর্মিলা বেগম অনেক কথা শুনিয়েছেন ওনাকে। মায়েদের দায়িত্ব মেয়েকে সঠিক পথ দেখানো, সেখানে উনি এই মেয়েকে আরও লাই দিয়ে মাথায় উঠিয়েছেন। ঝগড়াটা লেগেছে বিকেলের দিকে। তখন থেকেই নিজের ঘরে মুখ অন্ধকার বানিয়ে বসে রয়েছেন শারমিন। না কোনো কাজে হাত লাগাচ্ছেন আর না কারোর সাথে কথা বলছেন। ছোট মেয়ে সোনিয়া আর বড় মেয়ের জামাই রাজন, এই দুটো মানুষের জন্য দরদ শারমিনের বরাবরই। তাদের বিরুদ্ধে কোনো কথাই সহ্য করেন না শারমিন। এই দুইজন আরও বহু আগে থেকে শারমিনের ব্রেন ওয়াশ করে রেখেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়েছে মুস্কান। শরীর ক্লান্ত হওয়ায় সাথে সাথেই ঘুমিয়ে গেছে। ফাইজা নিজের বরাদ্দ করা রুমে আছে। তাজমহল আর তার আম্মাজানের সাথে গল্প মজেছে। জহিরও কায়ুমের সাথে বাইরে বেরিয়ে গেছে। ছোট মামা রাসেলের সাথে ফারিসের বেশ ভালো সম্পর্ক, আর সেটা তার কিশোর বয়সেরও আগ থেকে। সে এসে আগে ফ্রেশ হয়ে রাসেলের সাথে বেরিয়ে পড়েছে এখানে থাকা বন্ধুদের সাথে দেখা করতে। গ্রামের রাস্তায় বের হতেই আশেপাশের পরিচিত অনেকেই ডাকছে, কথা বলছে, জিজ্ঞেস করছে, কি অবস্থা ফারিস? আরে ফারিস, কেমন আছিস? ফারিস ভাই যেই অনেক দিন পর। কখন এসেছেন ভাই? ফারিস মাথা নাড়িয়ে হেসে হেসে সকলের কথার জবাব দিচ্ছে। ডিনারের ব্যবস্থা করা হয়েছে, সকলেই টেবিলে বসে। তাজমহল আর কেয়া মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। তাজমহল গিয়ে তার বড় ভাবিকে বুঝিয়ে শুনিয়ে ডিনারে নিয়ে এসেছিল। শর্মিলা বেগমের তেরা কথা শুনে আবারও চলে গেছেন। রাসেলের পাশে বসে একদম শক্ত চেহারা নিয়ে খাবার খাচ্ছে ফারিস। চেহারা শক্ত করার কারণ হচ্ছে সোনিয়া। মেয়েটা খাবার টেবিলে ফারিসকে বসতে দেখেই ছুটে এসে তার পাশে বসেছে। ঢং ঢং করে মুখের সামনে পড়া কাটা চুলগুলো বারবার কানের পিছনে গুজে দিচ্ছে। লাজুক হেসে ফারিসের সাথে কথা বলার চেষ্টা করছে। ফারিস ভাই, কিছুদিন থাকবেন না এবার? দেখি। আপনি কতদিন বাদে এসেছেন জানেন আমরা আপনাকে কতটা মিস করি। আপনি এখন আর কেন আসেন না ফারিস ভাই? ব্যস্ত থাকি। সোনিয়া আরও প্রশ্ন করতে যাবে তার আগেই ফারিস ফাইজাকে জিজ্ঞেস করে, মুস্কান কোথায়? তাজমহল জবাব দিল, ও ঘুমাচ্ছে, তাই আমিই ডাক দেইনি। থাকুক, ঘুমাক, অনেক ক্লান্ত মেয়েটা। শর্মিলা বেগম মুখ চোমড়া করে দিলেন। এমন নাজুক বউ আমি
জীবনে দেখি নাই বাপ। একটু সফর করতে না করতে বিছানায় পইরা গেছে। বলি সারা রাত কি ট্রাক চালাইছিল যে এখন মরার মতো পইরা পইরা ঘুমাইতাছে মাইয়া। ফারিস কেসে উঠল। সোনিয়া তড়িঘড়ি করে ফারিসকে পানির গ্লাস এগিয়ে দিল। আপনি ঠিক আছেন তো ফারিস ভাই? যেন সোনিয়ার থেকে কনসার্ন আর কেউ নেই। ফারিস মাথা নাড়ল। খাওয়া শেষ তার। উঠে যেতে নিলে তাজমহল ডেকে বলল, 1 মিনিট দাঁড়াও, মুস্কানের খাবারটা রুমে নিয়ে যাও। সারা রাত না খেয়ে থাকলে আরও দুর্বল হয়ে পড়বে মেয়েটা। ফারিস রুমে এসে দেখে মুস্কান বেঘরে ঘুমাচ্ছে। সে হাতের খাবারটা টেবিলের ওপর রেখে দরজা লাগিয়ে দিল। ঘড়িতে টাইম রাত 12টা বাজতেছে। গ্রামের মানুষ আরও আগেই ঘুমে কাঁদা। ফারিস গিয়ে নিঃশব্দে মুস্কানের পাশে বসল। মুস্কানের মুখের ওপরে পড়ে থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিয়ে কপালে চুমু খেল ফারিস। মুস্কানের চুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় ডাকল, মুস্কান ওঠো, খেয়ে তারপর ঘুমিও। মুস্কান উঠল না, বরং একটু নড়ে চড়ে ফারিসের কোমর পেঁচিয়ে শুয়ে থাকল। ফারিস এবার ডাকার তাগিদটা বাড়িয়ে দিল। মুস্কান, আমি ডাকছি তো তোমাকে। মুস্কান ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, আমি খাবো না এখন। এসব বললে চলবে না, ওঠো। মুস্কানকে তা উঠতে না দেখে জোর করে টেনে বিছানায় বসালো। মুস্কানের বিরক্তিতে নাক মুখ ফুঁসে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ঘুমোতে কেন দিচ্ছেন না? ফারিসের শীতল কণ্ঠ, খেয়ে ঘুমাও, তোমাকে বারণ করিনি আমি। ঠিক আছে, আপনি খাইয়ে দিন। আমার এখন উঠে নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। ফারিস হাসল, ফিসেল স্বরে বলল, তুমি কিন্তু দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছ মুস্কান। মুস্কানের ভাব নিয়ে বসে রইল। মুস্কানকে খাইয়ে লতিফাকে দিয়ে প্লেট পাঠিয়ে দিয়েছে ফারিস। লাইট নিভিয়ে সেও মুস্কানের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরল। চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মুস্কানে নড়াচড়ার জন্য পারছে না। খাওয়ার পর ঘুম পুরোপুরি ভেঙে গেছে মুস্কানের, যার জন্য এমন হাঁসফাঁস করছে। ফারিস ধমক দিল, এত নড়ানড়ি কেন করছো? চুপচাপ ঘুমাও। মুস্কান মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ঘুম আসছে না। এতক্ষণ ঘুমানোর জন্য ছটফট করে, এখন ঘুম আসছে না। আপনিই তো ঘুমটা ভাঙালেন আমার। ঠিক আছে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বুজে থেকো, ঘুম এসে যাবে। মুস্কান বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে ফারিসের বুকে এসে শুল। চোখ ছোট করে তাকিয়ে দেখল ফারিস চোখ বুজে তার চুলে হাত বুলাচ্ছে। মুস্কানের ঠোঁট নিষ্পিস করছে ফারিসের হালকা চাপা দাড়ি মাখা গালটা ছুঁয়ে দিতে। সে তার ইচ্ছা পূরণ করল। টুপ করে ফারিসের গালে একটা শক্ত করে ঠোঁট চেপে চুমু খেয়ে বসল। সাথে সাথে ফারিসের গম্ভীর স্বর শোনা গেল, ঘুমাবে নাকি চুমুর পারফরমেন্স শুরু করব? মুস্কান লজ্জা পেয়ে জলদি চোখ বুজে ফারিসের বুকে ঘাপটি মেরে শুল। মুস্কি হেসে ফারিস নিজেও মুস্কানের মাথায় চুমু দিয়ে তাকে নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরল। ঝলমলে সকাল, বাইরে থেকে ভেসে আছে কোলাহলের শব্দ। বাবুর্চিরা রান্না করছে। প্রতি বছর ফারিসের নানার মৃত্যুবার্ষিকীতে খুব বড় করে আয়োজন করা হয়। গ্রামের অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়। উঠানে প্যান্ডেল করা হয়েছে বড়সড়। সেখানে সারি সারি টেবিল সাজানো হচ্ছে। ছোট মামা রাসেলের পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছে ফারিস। ঘেমে নিয়ে তার শার্ট একদম ভিজে গেছে। মুস্কান ফাইজার সাথে ছাদে উঠেছিল। ছাদ থেকে নাম বাড়ির আশপাশটা খুব সুন্দর দেখায়। সবুজ শ্যামল, শান্ত, ছায়া ঘেরা মনোরম এক পরিবেশ। বাতাসও আছে বেশ। মাথায় ঘোমটা টেনে তীক্ষ্ণ নজরে চেয়ে আছে মুস্কান ফারিসের দিকে। ফারিসের পাশেই সোনিয়া মেয়েটা দাঁড়িয়ে, পরনে একটা ছেঁড়া ফাটা লেডিস প্যান্ট আর হাঁটুর ওপর পর্যন্ত পরা টপস। গলার স্কার্টটাও তেমন লং নয়। ছাদ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা নিচের থেকে বারবার ফারিসের সাথে কথা বলতে চাইছে। একটু পর পর চুল ঠিক করছে, মুসকে মুসকে হাসতেছে। ফারিস চেহারায় প্রবল বিরক্তি। মুস্কানের নিজেরও ভালো লাগছে না মেয়েটাকে। মেয়েটা এমন নির্লজ্জ কেন? দেখতে পারছে না উনি যে বিরক্ত হচ্ছেন? ফারিস রাসেল মামার সাথে কথা বলছিল, এর মাঝে সোনিয়া বলল, ফারিস ভাই, আপনি তো ঘামাচ্ছেন, আমি কি আপনাকে লেবু শরবত বানিয়ে দেব? খেলে শান্তি পাবেন। ফাইজা মুখ ভেঙচিয়ে বলল, দেখেছো ভাবি, সোনিয়া আপু কেমন নিজে চেঁচে পড়ে ভাইয়ার সাথে কথা বলছে। পারি না একেবারে ভাইয়ার কোলেই উঠে যায়, যত সব ঢং। মুস্কান বলল, চলো ফাইজা, আমরা ওখানে যাই, তোমার ভাইয়ের কাছে। ফাইজা সাথে সাথে নাকচ করল। পাগল নাকি? ওখানে কত ছেলে মানুষ দেখেছো?
ঠ্যাং ঘুরিয়ে দেবে ভাইয়া যদি তোমাকে আর আমাকে ওখানে দেখে। আমাকে আগে ভাগে নিষেধ করে দিয়েছে, আজকে যেন বিকেলের আগে কোনোভাবে উঠোনে পা না রাখি। তোমাকে নিয়ে তো আরও আগে না। মুস্কান আর কিছু বলল না। ওখানে আসলে অনেক ছেলে মানুষ, কিন্তু তার এই সোনিয়া মেয়েটাকে কেন যেন সহ্য হচ্ছে না। তুমি সোনিয়া আপুর জন্য ওখানে যেতে চাইছো তাই না ভাবি? ফাইজার কথায় তার দিকে ঘুরে তাকায় মুস্কান। ফাইজা তার ভাবির কাঁধ জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না ভাবি, ভাইয়া সোনিয়া আপুকে একদমই দেখতে পারে না। সে যতই গায়ে পড়ে কথা বলতে আসুক না কেন, ভাইয়া পাত্তাই দেয় না ওই মেয়েকে। দেখো না কখন থেকে শরবত আনতে নাকি জিজ্ঞেস করছে, কিন্তু ভাইয়া কথাই বলছে না। মুস্কান জোরপূর্বক হাসে। আসলেই মেয়েটার সাথে কোনো কথা বলছে না ফারিস। ঠান্ডা পানি দিয়ে বড় এক জগ লেবুর শরবত বানিয়ে লতিফার হাতে দিয়ে উঠানের দিকে পাঠিয়ে দিয়েছিল মুস্কান। শুধু তো ফারিসের জন্য বানালে চলবে না, ওখানে ছোট মামা সহ আরও অনেকেই আছে। সকলেই গরমে ক্লান্ত হয়ে আছে, খেলে সকলেরই খাওয়া প্রয়োজন। লতিফা গিয়ে ফারিসের হাতে শরবতের জগ আর গ্লাস দিল। ভাবি মনে পাঠাইছি সকলের জন্য। ফারিস স্মিত হাসে। লতিফার হাত থেকে জগটা নিয়ে বলে, তোমার ভাবি মনেকে গিয়ে বলো ধন্যবাদ। সোনিয়া এটা দেখে রাগে গজগজ করতে করতে ঘরে চলে গেল। বরাবরের মতো এবারও পাত্তা দিল না ফারিস ওকে। বয়স কম হলে কি হবে, শিয়ানা মেয়ে, কিভাবে ছেলে পটাতে হয় পেট থেকে বের হয়েই শিখে গেছে। ফারিস ভাইকে কত সুন্দর করে নিজের আয়ত্তে নিয়ে এসেছে। ধূর্ত মেয়ে কোথাকার। বিছানায় বসে ফোনে গেম খেলছিল মুস্কান। হঠাৎ সোনিয়া তার রুমে এসে উপরোক্ত কথাগুলো বলে। মুস্কান মেয়েটার কথায় পাত্তা না দিয়ে নিজের মতো গেমস খেলতে লাগলো। সোনিয়া এবার ফুঁসে উঠল, উঁচু স্বরে বলল, এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না তুমি? মুস্কান নির্বিকার ভাবে বলল, অবশ্যই শুনতে পারছি আপু, হাটকাল নই আমি। এমনিতেই মুস্কানের ওপর রেগেছিল সোনিয়া। এখন মুস্কানের এহেম কথায় রাগ যেন আরো তুঙ্গে উঠে গেল। দাঁত কিরমির করে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? বাবা মা শিক্ষা দেয়নি তোমায়, বেয়াদব মেয়ে। এবার মুস্কানও খেপে গেল। হাতের ফোনটা বিছানার ওপর ধপ করে ফেলে বলল, একদম বাবা মা তুলে কথা বলবেন আপু। কার শিক্ষা কেমন সেটা তার ব্যবহারেই বোঝা যায়। আপনি যে কত ভালো শিক্ষা গ্রহণ করেছেন সেটা আপনার আচরণেই শোভা পাচ্ছে। কি বললে তুমি? তুমি আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছো? এত বড় সাহস তোমার, খেয়াত মেয়ে একটা। দেখুন আপু, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। আপনাকে তো আমি ঠিক করে চিনিই না। আপনি শুধু শুধু কেন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন? গেও মেয়ে একটা। নিহাত তোর দাদা ফারিস ভাইকে জোর করেছিল তোকে বিয়ে করার জন্য, না হলে ফারিস ভাইয়ের মতো স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে তোকে কখনোই বিয়ে করতো না। বিয়ে করতো আমার মতো সুন্দরী মডার্ন একটা মেয়ে। মুস্কানের চোখ ভিজে যায়। এভাবে অপমান তাকে কেউ কখনো করেনি। সে চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলুন আপু। আপনি কখন থেকে আমায় আজে বাজে কথা বলেই যাচ্ছেন। ও, তুই এখন আমাকে ভদ্রতা শিখাবি? সোনিয়া চেল্লাচিল্লিতে কেয়া আর শিরিন দৌড়ে রুমে আসে। শিরিন বলে, কি হয়েছে? সোনিয়ার সাথে সাথে জবাব দিল, ফারিস ভাই এতবার বেয়াদব মেয়েকে কি করে বিয়ে করলো? এই যে মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই তো জানো না। আমি ওর বড় বোনের মতো, আর আমার সাথে তর্ক করছে। শিরিন মামি বলল, কিন্তু আমরা তো তোর তর্ক শুনে এখানে ছুটে এসেছি সোনিয়া, মুস্কানের গলা তো শুনিনি। কই? সোনিয়া নাকি সুরে বলল, হ্যাঁ, তোরা আমার দোষটাই দেখবি। এই বাড়িতে তো সবাই আমার দোষটাই দেখে। মা ছাড়া আমাকে তোরা কেউ সহ্য করতে পারিস না, কালছাপ মনে করিস। তৎক্ষণাৎ কেয়া মামি বললেন, মুস্কান কি এমন বলেছে তোমায় যার জন্য তুমি এভাবে নাকের জল চোখের জল এক করে ফেলছো? ও তো তোমাকে ঠিক করে চেনেও না। আপনি চুপ করুন। ঠিক তখনই ফারিস রুমে ঢোকে। তার সারা শরীর ঘামে ভিজে আছে। সে মুস্কানের কাছে গিয়ে তার গায়ের ওড়নার মাথাটা দিয়ে নিজের মুখের ঘামটুকু মুছে নেয়। থমথমে স্বরে বলে, কি হচ্ছে এখানে? এই ঘরে তো ভিড় কেন? ফারিসকে মুস্কানের ওড়না দিয়ে মুখ মুছতে দেখে সোনিয়া যেন আরো জ্বলে উঠল। খিটখিটিয়ে বলল, আপনার বউ আমার সাথে বেয়াদবি করছে ফারিস ভাই। ফারিস ভুরু কুঁচকে তাকায় মুস্কানের দিকে। মুস্কান সাথে সাথে দুই দিকে মাথা নাড়ায়, যার মানে সে কিছুই করেনি। ফারিস বুকের ওপর হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়ায়। গম্ভীর স্বরে বলে, তা কি বেয়াদবি করেছে আমার বউ? সোনিয়া ফাঁকা ঢোক গেলে
ফারিস যে এখন এই রুমে আসবে এটা সে ভাবতে পারেনি। ফারিসকে বাইরে ব্যস্ত দেখেই সোনিয়া এসেছিল মুস্কানকে অপমান করতে, কিন্তু কে ডেকে এনেছে ফারিসকে? দরজার বাইরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লতিফা। একটু আগে সেই গিয়ে ফারিসকে ডেকে এনেছে। সোনিয়াকে মুস্কানের ঘরে ঢুকতে দেখেই সে পিছু নিয়েছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মুস্কানকে বলা প্রতিটা কথা শুনেছে, আর সাথে সাথে সেগুলো গিয়ে ফারিসকেও বলেছে। এবার অপমান করুক আমার ভাবিমণিকে, দেখমু কিভাবে করে, শয়তান মেয়ে মানুষ একটা। সোনিয়াকে কিছু বলতে না দেখে ফারিস আবার প্রশ্ন করল, কি হলো, কিছু বলছো না কেন? কি করেছে মুস্কান? সোনিয়া আমতা করে, কি বলবে বুঝতে না পেরে যা মুখে আসে তাই বলে দেয়। সে আমাকে বেয়াদব বলেছে। তো ভুল কি বলেছে? তুমি তো বেয়াদবি। অপমানে সোনিয়ার মুখ তবদা লেগে গেল। মুস্কান সাথে সাথে নাকচ করে বলল, আমি মোটেও ওনাকে বেয়াদব বলিনি। সোনিয়া তেতে উঠে বলে, এই মেয়ে একদম মিথ্যে কথা বলবে না। মিথ্যে আমি নই, আপনি বলছেন। স্টপ। ফারিসের গর্জনে দুজনেই চুপ হয়ে গেল। ফারিস মুস্কানকে উদ্দেশ্য করে বলল, আমি শাওয়ার নেব, যাও গিয়ে আমার পোশাক বের করে দাও। কিন্তু আমি তো কিছু। ফারিস আবার ধমকে উঠল, তোমায় কি বলেছি শুনতে পাওনি? মুস্কান টলতে টলতে ব্যাগ গোছাতে লাগলো। অভিমানে তার চোখ মুখ লাল হয়ে গেছে, দু চোখে পানি টইটম্বর করছে। আলগোছে সে ব্যাগ থেকে ফারিসের জামা কাপড় বের করতে লাগলো। সোনিয়া তো ভীষণ খুশি। ফারিস মুস্কানকে ধমক দিয়েছে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। ফারিসের কর্কশ কণ্ঠে সেও কেঁপে উঠল, এরমে কি করছো তুমি? আমার বউকে অপমান করার সাহস কি করে হলো তোমার? তুমি বলে দিবে আমি কাকে বিয়ে করবো আর কাকে করবো না। আমার স্ত্রীকে খ্যাত বলার তুমি কে? এক থাপ্পড়ের নাক মুখ ছিটিয়ে ফেলবো। বেয়াদব মেয়ে, আমার বউয়ের আশেপাশেও যেন তোমাকে না দেখি। গেট লস্ট। সোনিয়া কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে গেল। তার পেছন পেছন কে আর শীর্ণ চলে গেল। এই বাড়ির সবাই জানে সোনিয়া ফারিসের জন্য কতটা ডেসপারেট। ফারিস আসবে শুনে সোনিয়া আগে ভাগে হোস্টেল থেকে ছুটি নিয়ে চলে এসেছে। সোনিয়ার মা শারমিন তাজমহলের সাথে ফারিসের সোনিয়ার বিয়ে নিয়েও কথা বলেছিল। সোনিয়ার বাবাকে দিয়েও কথা বলিয়েছিল। ভাইয়ের কথায় তাজমহল একটু একটু রাজি হলেও স্বামীর নারাজিতে আর আগানোর সাহস পায়নি। জহির তালুকদার কখনোই তার শ্বশুর বাড়ি থেকে ছেলের জন্য মেয়ে নিতে রাজি না। আর মূল কথা, ফারিস এই মেয়েটার নাম পর্যন্ত শুনতে পারত না। বিয়ে করা তো দূরের কথা। ফারিস শাওয়ার নিয়ে এসে দেখে মুস্কান ওপাশ ফিরে কাত হয়ে শুয়ে আছে। সে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করে, শাওয়ার নিয়েছ? মুস্কান কথা বলে না। ফারিস আবার বলল, কি হলো? মুস্কানকে তাও কিছু বলতে না দেখে সে যেই দিকে কাত হয়ে আছে ওই দিকে গিয়ে দাঁড়ায়। তোমাকে কিছু বলছি তো আমি। মুস্কান ফারিস এবং ফারিসের কথা দুটোকেই অগ্রাহ্য করে অপর পাশ ঘুরে শোয়। ফারিসের মেজাজ এবার তুঙ্গে। মুস্কানকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তার ওপর ঝুঁকে বলে, Why are you ignoring me? ফারিসের দুই হাত মুস্কানের দুই বাহু শক্ত করে চেপে ধরে আছে। তার ছোট ছোট ভেজা চুল থেকে টুপটাপ পানি মুস্কানের মুখে পড়ছে। মুস্কান ভীত চোখে ফারিসের দিকে তাকায়। ব্যথাতুর কণ্ঠে বলে, ওর হাতে লাগছে। লাগুক, আমাকে ইগনোর কেন করছে সেটা বলো। আমি ইগনোর করলেই কি? আপনার তো পাত্তা দেওয়ার মানুষ আছেই। প্রত্যেক জায়গায় একটা করে অঙ্গনা রেখে দিয়েছেন। সুযোগ পেলেই আপনার অঙ্গনারা এসে আমাকে তাদের রূপের কীর্তন শুনিয়ে যায়। তাদের প্রেমিক পুরুষকে বিয়ে করার অপরাধে পারে তো আমায় গিলে খেয়ে ফেলে একদম। মাঝে মাঝে তো মনে হয়। আর কিছু বলতে পারল না মুস্কান। ফারিস তার ঠোঁট দ্বারা মুস্কানের দুই ঠোঁট আঁকড়ে ধরল। মুস্কান ছোটার জন্য ছটফট করে, কিন্তু ফারিস শক্তি দিয়ে তার দুই হাত চেপে ধরে রাখে। দীর্ঘ সময় চুম্বনের পর মুস্কানের লাল হয়ে যাওয়া ঠোঁটটা মুছে দিতে দিতে বলল, যাও গিয়ে শাওয়ার নিয়ে আসো। আপনি? আর একটা কথা বলে সারাদিনের জন্য তোমার ঠোঁটের অবস্থা রফা দফা করে দেবো। জলদি যাও। মুস্কান ফারিসকে নিজের ওপর থেকে ঠেলা মেরে সরিয়ে উঠে বসতে বসতে বলল, অসভ্য লোক। ফারিস বাঁকা হাসে। বলো তো অসভ্য তুমি শুরু করে। মুস্কান রাগী এক্সপ্রেশন দেখিয়ে কাপড় নিয়ে শাওয়ারে চলে যায়। শাড়ি পরেছে মুস্কান। শর্মিলা বেগম অনেকের সাথে মুস্কানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রিয় নাতির বউ বলে কথা। এমনিতে যতই কথা শোনাক না কেন, প্রতিবেশীদের কাছে মুস্কানের বেশ প্রশংসা করছেন উনি। মুস্কানও সকলের সাথে মিষ্টি হেসে কথা বলছে, সালাম দিচ্ছে। শর্মিলা বেগমের মনটা আজ ভীষণ খারাপ।
প্রিয় স্বামীর কথা বড্ড মনে পড়ছে আজকে। মন খারাপ তাজমহল, কাইয়ুম, রাসেলেরও। সকলেই তাদের আব্বার স্মৃতিচারণ করছে। বিকেলের মধ্যেই সকল মানুষদের খাওয়া দাওয়ার পাট চুকে যায়। সন্ধ্যার দিকে ফারিস এসে নানিজানের মন ভালো করার জন্য একটা প্ল্যান করে। সেই প্ল্যানে সামিল হয় ফাইজা, মুস্কান, শিরিন, লতিফা, কেয়ার ছোট ভাই কিশোর ও তাদের ছোট মামা রাসেল। সোনিয়া সেই যে গাল ফুলিয়ে ফারিসের রুমে থেকে বেরিয়েছে আর ফারিসদের সামনে আসার সাহস করেনি। কালকে নানিজানের জন্মদিন। শর্মিলা বেগমের বয়স হওয়ার আর জন্মদিনের আগের দিন স্বামীর মৃত্যু হওয়ায় এই দিনটিতে একেবারেই বিরক্ত শর্মিলা বেগম। যুবতী বয়সে স্বামী এই দিনটি খুব আনন্দের সাথে পালন করলেও এখন জন্মদিনের নামই শুনতে পারেন না তিনি। রাসেল একদিন কেক নিয়ে আসায় শর্মিলা বেগম মনের মাধুরী মিশিয়ে ছোট ছেলেকে বকেছেন, কিন্তু এবার ফারিস একটা ডিফারেন্ট সারপ্রাইজ প্ল্যান করেছে। ফারিসের বিশ্বাস তার নানিজান কখনো তার উপর রাগ করবে না। শর্মিলা বেগমকে এটা সেটা বলে অন্য ঘরে ব্যস্ত রেখে সকলে মিলে ওনার ঘরটা সাজাচ্ছে। ফারিস তার নানাজান আর নানিজানের যৌবনকালের একটি সাদা কালো ছবি খুব বড় করে বাঁধাই করেছে। নানিজান নামাজ পড়ে বলে এই ঘরে ছবি রাখা যাবে না, কিন্তু আপাতত রেখেছে। শর্মিলা বেগমকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেলেই সেটা ড্রয়িং রুমে টানিয়ে রাখবে। শর্মিলা বেগমের পুরো ঘর ক্যান্ডেল, বেলুন আর রঙিন কাগজ দিয়ে সাজিয়েছে ওরা। বড়সড় কেক অর্ডার করেছে। ঠিক 12টা বাজার 3 মিনিট আগে ফারিস তার নানিজানের চোখ ঢেকে ঘরে নিয়ে আসে। ছবিটার সামনে দাঁড় করিয়ে চোখ থেকে হাত সরিয়ে সকলেই সারপ্রাইজ বলে চিল্লিয়ে ওঠে। এত বছর বাদে স্বামীর আর নিজের হাস্যোজ্জ্বল ছবি দেখে কেঁদে দেন শর্মিলা বেগম। নিজের বৃদ্ধ হাতটি আলগোছে এগিয়ে নিয়ে যান স্বামীর মুখে। পরপর 12টা বাজার সাথে সাথে সকলে হ্যাপি বার্থডে নানিজান বলে চিল্লিয়ে ওঠে। এতক্ষণে শর্মিলা বেগম পুরো ঘরটাকে খেয়াল করে। পোলাপাইনগুলো ওনার ঘর একদম আগের দিনের বাসর ঘরের মতো সাজিয়ে ফেলেছে। রাখতে গিয়েও রাখেন না তিনি, তবে ঠক ঠক আওয়াজে বলেন, এইগুলাইন কি করছস? আমারে কি ছোট মানুষ পাইছস? কাইয়ুম এগিয়ে আসেন, মাকে জড়িয়ে ধরে বলেন, শুভ জন্মদিন আম্মাজান। পরপর রাসেলও আর তাজমহলও। শর্মিলা বেগম হাসেন, ছেলে মেয়েদের নিজের সাথে জড়িয়ে নেন। নাতিপতি আর সন্তানরাই তো ওনার সব, তাদের জন্যই তো বেঁচে আছেন। ফারিসের দিকে তাকান শর্মিলা বেগম, চোখ ছোট ছোট করে বলেন, এইগুলান সব তোর কাম, আমি আগেই বুঝবার পারছি। ফারিস মাথা চুলকায়। বুঝে যখন গিয়েছো কেকটা কেটে নাও তাহলে। নানিজান ফারিসের কান টেনে দিয়ে হাসেন। কেক কাটার সময় সোনিয়া আর ওকে মাকে বাদে সবাইকে পাশে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, বাড়ির ইন্দুর গুলান কই? ওই গুলান রেও লইয়া আইও। কিয়া মামি বললেন, ওদের আমি ডেকে এসেছি আম্মাজান, এসে পড়বে এক্ষুনি। বলতে বলতে শারমিন আর সোনিয়া দরজার কাছে হাজির। শর্মিলা বেগম এবার হাসি মুখে কেক কাটতে লাগলেন। ফারিস কিছুটা দূরে দাঁড়িয়ে তার মা, নানিজান আর মামাদের দেখছে। সকলের মুখেই এখন কি সুন্দর প্রাণ খোলা হাসি, একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। নানিজানের বাড়িতে কাটানো দিনগুলো তাদের খুব ভালো কেটেছে। ফাইজা আর মুস্কান এখন পুরো দমে পড়ায় মনোযোগ দিয়েছে। যত দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে তাদের এক্সামের সময়। মুস্কান এখন পড়ালেখার পাশাপাশি সংসারের মনোযোগ দিয়েছে। তাজমহলের কাছ থেকে বেশ কয়েক পদের রান্না শিখেছে সে। মাঝে মাঝে একাই সেগুলো ট্রাই করে। রান্না করতে গিয়ে কখনো হাতে তেলের ছিটা পড়েছে তো কখনো গরম পানি, আবার কখনো তরকারি কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে, তবুও হাসি মুখে করে যায়। বাবার আহ্লাদি মেয়েটাকে একসময় শ্বশুর বাড়িতে এসে সবই করতে হয়। খাটে বসে একটা মোটা পেজে বিল্ডিংয়ের নকশা করছে ফারিস। মুস্কান তার হাতের কফির মগটা ফারিসের দিকে, সে নিজেও একপাশে বই নিয়ে বসে পড়ে। আজকে একটু আগেই বাসায় এসেছে ফারিস, আর এসে ফ্রেশ হয়ে খেয়ে কাজ নিয়ে পড়েছে। ইদানিং কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে সে। মুস্কানকেও তেমন একটা সময় দেয় না, যার জন্য মুস্কানের মনে অভিমান জমা হয়েছে। এই যে 10 মিনিটের মতো হয়ে যাবে সে এখানে বসেছে, কিন্তু ফারিসের কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। মুস্কান দীর্ঘশ্বাস ফেলে, বইটা বন্ধ করে মাথার পাশে রেখেই কাত হয়ে শুয়ে পড়ে।
পড়তে ইচ্ছে করছে না তার। বাঁকা চোখে একবার তাকায় ফারিস মুস্কানের দিকে। কোনো কথা না বলে চুপচাপ নিজের কাজটা শেষ করে। মুস্কান এখনও উল্টো দিকে ঘুরে আছে। ঘুমায়নি, কিন্তু ভুলেও ফারিসের দিকে ফিরছে না। কাজ শেষ হয়ে গেলে ফারিস মুস্কানের বইসহ নিজের কাগজপত্রগুলো সাইড টেবিলে গুছিয়ে রাখে। ঘরের লাইট নিভিয়ে জানালার পাশ থেকে পর্দা সরিয়ে দেয়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ডিরেক্ট মুস্কানের শরীরে এসে পড়েছে। মুস্কান একটা কালো রঙের থ্রি পিস পরেছে, পাতলা ওড়না তার বুকের ওপর ছড়িয়ে। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে সেই ওড়না হালকাভাবে উঠছে। চুলগুলো বারবার মুখে এসে বাড়ি খাচ্ছে। কালো রং পরলে মুস্কানের গায়ের রং এমনিতেই উজ্জ্বল দেখায়। সেখানে চাঁদের আলোয় তার মুখটা আজ যেন একটা ফুটন্ত গোলাপ ফুল। বেশ কিছুক্ষণ ফারিস মুস্কানের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মুস্কান এবার চোখ বোঝা অবস্থাতেই সোজা হয়ে শুল। এক চোখ পিটপিট করে কিছুটা মেলতেই ফারিসের কাছে ধরা পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে সাথে সাথে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললেও লজ্জা নিবারণ করতে পারল না। ফারিস যে এভাবে তার দিকে তাকিয়ে থাকবে এটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মুস্কানের কাণ্ডে শব্দ করে হাসল ফারিস। পরপর বিছানায় পা উঠিয়ে তার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। মুখ থেকে ওড়না সরিয়ে কপালের মধ্যস্থানে ঠোঁট ছুল। মুস্কান এখনও চোখ খুলছে না। ফারিস হাসে। মুস্কানের মুখের ওপর ঝুঁকে গালে বুড়ো আঙ্গুল ঘষিয়ে বলল, চোখ খুলো। চোখের পাতা কাঁপিয়ে তাকায় মুস্কান। ফারিসের চোখে নেশা। কানের কাছে মুখ নিয়ে লোভ হয়েছে বলে, এত অভিমান কিসের? মুস্কান মুখ ফিরিয়ে নিতে চায়, কিন্তু ফারিস দেয় না। চিবুক ধরে আটকিয়ে দেয়। গলা থেকে টান মেরে ওড়নাটা সরিয়ে সেখানে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। পরপর ঠোঁট ছোঁয়াতেই থাকে। মুস্কান কাঁপে, সারা অঙ্গ ঝিমিয়ে ওঠে। কম্পিত হাত আপনা আপনি ফারিসের চুলে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ফারিস ঘোর লাগা দৃষ্টিতে তাকায়, গভীর স্বরে বলে, চলো স্বর্গ থেকে ঘুরে আসি, অভিমান ভেঙে গুড়িয়ে যাবে। বলেই দুজনে ডুব দিল ভালোবাসার অতল সাগরে। মুস্কানের শরীর উন্মাদনায় মৃদু কাঁপতে শুরু করল। ফারিসের বেপরোয়া হাতের ছোঁয়া বাড়তেই মুস্কান মোচড়ামুচড়ি শুরু করল। কিন্তু ফারিস, সে কি আর কোনো বাধা মানবে? অজ্ঞতা মুস্কান চুপচাপ মেনে নিল ফারিসের রোমান্টিক অত্যাচার। মুস্কানের নরম ঠোঁটের মাঝে ফারিস নিজের সুখ খুঁজে নেয়। কাঁপা কাঁপা দেহে মুস্কানও ফারিসকে সঙ্গ দিতে চরম উন্মাদ আজ। ফারিস আস্তে আস্তে অন্তরঙ্গ হতে থাকলো মুস্কানের সাথে। মুস্কানের অস্ফুটের স্বরে শীতকারের আওয়াজ ফারিসকে আরও বেপরোয়া করে তুলছে। দুজনে পার করলো আরও একটি নিদ্রাহীন সুখের রজনী। আজ শুক্রবার। ফারিস নেই, কিন্তু জহির তালুকদার আজকে বাড়িতে আছেন। জুম্মার নামাজ পড়ে এসে দুপুরের খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়ে আছেন। আর এদিকে মুস্কান আর ফয়জা শাড়ি পরে সেজেগুজে তৈরি হচ্ছে। তারা আজকে ঘুরতে যাবে। কোথায় যাবে সেটা এখনো প্ল্যান করেনি, কিন্তু জহির তালুকদার বলেছেন দুজনকেই বিকেলের আগে রেডি হয়ে থাকতে। দুই মেয়ে নিয়ে আজ শহর ঘুরবেন তিনি। ফয়জা আর মুস্কান তো বেজায় খুশি। দুজনে মিলেই শাড়ি পরার প্ল্যানিং করেছে। এখন দুজনে মিলে সেম টু সেম শাড়ি জুয়েলারি মেকওভার করে তৈরি হয়ে নিয়েছে। ঝটপট বাগানে গিয়ে ছবি তুলে নিচ্ছে কয়েকটা। তাদের ছবি তোলার মাঝেই সাদা পাঞ্জাবি পরিহিত জহির তালুকদার এসে ফয়জা আর মুস্কানকে ডাকতে লাগলেন। কোথায় আমার মায়েরা? তৈরি হয়েছে? দুজনেই প্রফুল্ল হেসে হ্যাঁ বলে। মেয়েদের দেখে গাল ভরে হাসেন জহির। দুজনের মাথায় হাত রেখে বলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মায়েদের। ফয়জা মুস্কান হাসে। তাজমহল পাশেই দাঁড়িয়েছিল। ওনার মুখেও উজ্জ্বল হাসি। তিনি আদুরে গলায় বলেন, আমাকে একা রেখে যাচ্ছ সবাই? জলদি ফিরে এসো কিন্তু। ফয়জা মুখ বাঁকায়। ইস, আমরা বলেছি নাকি তোমাকে একা থাকতে? তুমিই তো যাবে না বলেছো। একটা দেব ফাজিল মেয়ে, আমি কি এখনো যাব বলছি নাকি? তোমরা তোমাদের বাবার সাথে যত ইচ্ছে তত ঘুরে আসো, বাড়িটা ফাঁকা লাগবে, তাই বলেছি জলদি আসতে। অবশ্য তোমাকে তো 2 দিন বাদে এমনিতেও শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। টিটকারি সুরে বলেন তাজমহল। ফয়জা নাক ফুলায়। দেখেছো বাবা, মা নাকি 2 দিন বাদেই আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। আমি কিন্তু কোথাও যাব না, এই বলে রাখলাম। তোমাদের চালানোর জন্য পার্মানেন্ট এই বাসায় থেকে যাব। মেয়ের কথায় উচ্চস্বরে হাসেন জহির। আহ্লাদি সুরে বলেন, কার এত সাহস আমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে? হাত পা ভেঙে গুড়িয়ে দেবো না?
মুস্কান আর তাজমহল মুস্কে হাসে। ফাইজা খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে, যা দেখে মুস্কানের নিজের আব্বার কথা মনে পড়ে যায়। ঠান্ডা প্রকৃতি, বাতাসে শীতের আগমনী বার্তা। বিকেলের দিকে রাস্তার আশপাশগুলোতে বসেছে বিভিন্ন স্ট্রিট ফুডের মেলা। ফাইজা আর মুস্কান আগেই গিয়ে গুনে গুনে 4 প্লেট ফুচকা চটপটি নিয়ে বসেছে। দুজনেই ঝাল দিয়ে যত পারছে তত খাচ্ছে। জহির বারণ করলেও শুনছে না। ঝালে দুজনের চোখ লাল হয়ে উঠতে দেখে জহির গিয়ে দ্রুত আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারা দ্রুত রাস্তার পাশে ফুলের খাঁচা নিয়ে বসা মহিলাদের দিকে ছুটে গেল। সেখান থেকে 2টা ফুলের মুকুট নিয়ে সেকেন্ডের মধ্যে মাথায় পরে নিল। পরপর অন্য পাশের একজন মহিলার থেকে হাত ভর্তি করে রেশমি চুড়ি নিল। আনন্দ যেন তাদের চোখে মুখে লেপ্টে আছে। জহির তালুকদার নিজেই মুস্কানের ফাইজার হাতে রেশমি চুড়িগুলো পরিয়ে দিলেন। খুশিতে মুস্কানের 2 চোখ পানিতে ভর্তি। তার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আজকে। জহিরের নমনীয় আচরণে মুস্কান ফুপিয়ে কেঁদে দিল। এই লোকটাও তার আব্বার থেকে কোনো অংশে কম ভালোবাসছে না মুস্কানকে। নিজের মেয়েকে যতটা স্নেহ ভালোবাসা দিচ্ছে তাকেও ততটাই দিচ্ছে, বরং তাকে আরও বেশি দিচ্ছে। ফাইজার পাশাপাশি সেও যা চাইছে তাই কিনে দিচ্ছে। ফাইজার জন্য একটা জিনিস কিনলে তার জন্য সেম একটা জিনিস কিনছে, কোনো ভেদাভেদ করছে না। দুজনে দুহাত ধরে সব সময় নিজের 2 পাশে রাখছে। পুরোটা বিকেল তারা এভাবেই ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে কাটিয়ে সন্ধ্যার দিকে হাতির ঝিল গেল। রাতের হাতির ঝিলের প্রকৃতি দেখে মন জুড়িয়ে গেল মুস্কানের। আলো ঝলমলে ব্রিজ, ঠান্ডা হাওয়া আর টলটলে পানির ওপর দিয়ে চলা ওয়াটার বাসে চড়ে কেটে গেল তাদের পুরোটা সন্ধ্যা। বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত দৈবাত ঘটনায় থমকে গেল 3 জন। ফুফু জিন্নাতকে দেখে ফুফুমণি বলে জোরে চিৎকার দিয়ে উঠল মুস্কান। তৎক্ষণাৎ ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়ল। মুস্কানের সাথে সাথে নেমে পড়ল জহির তালুকদারও, কারণ সেও জিন্নাতকে দেখেছে। ফাইজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো ভাবি? ফুপিমণি এখানে কি করে আসবে? মুস্কান ফাইজার কোনো কথার জবাব না দিয়ে ছুটে জিন্নাতের কাছে চলে গেল। এতক্ষণে ফাইজাও দেখেছে তার ফুপুমণিকে। রাস্তার একপাশে কালো বোরখা পরে মাথায় কাপড় টেনে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালা রাগান্বিত হয়ে আঙ্গুল তুলে তুলে কি যেন বলছে। জিন্নাত মাথা নুয়ে বারবার চোখের পানি মুছছে। ফাইজাও এবার ছুটে সেখানে গেল। মুস্কান জিন্নাতের কাছে গিয়ে তাকে জাপটে ধরে বলতে লাগলো, তুমি এখানে কি করছো ফুপিমণি? তোমার কি হয়েছে? জিন্নাতে কোনো কথা বলতে না দেখে জহির বিচলিত কণ্ঠে শুধালো, কি হলো? কথা বলছিস না কেন? তুই একা একা ঢাকায় কি করছিস? জিন্নাত বারবার নিজের মুখ আড়াল করতে চাইছে, কান্না লুকাইতে চাইছে। এর মাঝে রিক্সাওয়ালা লোকটি বলে, উনি মনে হইতাছে আপনাদের পরিচিত লোক। জহির মাথা নাড়ায়। রিক্সাওয়ালা যেন জানে বাঁচল, তড়িৎ গতিতে বলতে লাগলো, ভাই ভালো হয়েছে ভাই, আপনাদের পাইছি। এই আপা 3টা ঘন্টা ধইরা আমার রিস্কায় ঘুইরা বেড়াইতাছে। এতক্ষণে রাত হইয়া গেছে, নাম্বার কোনো খবর নাই, কই যাব হেরাও কয় না। আমি যদি জিগাই তাহলে উত্তর দেয় না, হোদাই কাঁদে। আমার ভাড়া টাকাও দেয় না, কইতাছে যে ওনার কাছে নাকি কোনো টাকা নেই। এমন কইলে হইব কোন ভাই? টাকা না থাকলে আমার রিস্কায় উঠেছে কেন? আমরা দিন আনি দিন খাই, টাকা না পাইলে খামো কি? মুস্কানের চোখে পানি। সে তার ফুপিমণির দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে বলে, কি হয়েছে ফুপিমণি, বলো না। তোমার ঠোঁটে কোণে রক্ত কেন? জিন্নাত জোরপূর্বক হাসে। মুস্কানের গালে হাত রেখে বলে, কিছু না তো, ও কই, কিচ্ছু হয়নি আমার। জিন্নাত কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে। মুস্কান এবার ফুপিয়ে উঠল, নাক টানতে টানতে বলল, বললেই হলো, আমি স্পষ্ট দেখেছি তোমার গালে থাপ্পড়ে দাগ, ঠোঁটে রক্ত। জহির তালুকদার অবাক হয়ে ছোট বোন জিন্নাতের দিকে তাকায়। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, তুই কাঁদছিস কেন এভাবে? কে মেরেছে তোকে? এই শহরে তোর ভাইয়ের এত বড় বাড়ি থাকতে তুই কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? ভাইয়ের কথা শুনে চোখ উপচে আরো বেশি করে পানি পড়তে লাগলো জিন্নাতের। আর না পেরে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিল। জহির তালুকদার যেন স্তব্ধ হয়ে গেল। তার আদরের বোনটার এত কষ্ট আছে, অথচ সে বড় ভাই হয়ে কিছুই জানে না। বোনের পিঠে হাত রেখে চোয়াল শক্ত করে বলে জহির, তোর স্বামী আর ছেলে কোথায়? এই জানোয়ারগুলো কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে?
একবার বল শুধু, ওদের বাড়িতেই ফেলে কুপিয়ে আসবো। জিন্নাত আবারও কাঁদে, করুণ সুরে বলে, না ভাইজান, ওরা কেউ আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই চলে এসেছি। ওই অমানুষের সাথে আমি আর থাকতে পারবো না। আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন ভাইজান, খুব ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে কিচ্ছু খাইনি। এবার জহির তালুকদারও কেঁদে দেন। বোনের কষ্ট আর নিতে পারছেন না। আদরের বোনটা এমন খিদে পেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। ভাগ্যক্রমে আজ যদি তাদের সামনে না পড়তো তাহলে কি হতো ভাবতেই বুকে ব্যথা করছে জহিরের। সে আর দেরি না করে বোন আর মেয়েদের নিয়ে বাড়ির পথে রওনা দিল। যা করার পরে করবে। ফারিসকে আর্জেন্ট ফোন করে বাড়িতে এনেছে জহির। রাগে মাথা জলজল করছে ওনার। চেহারা দেখে মনে হচ্ছে যে সামনে আসবে তাকেই গুলি করে মেরে ফেলবে। বাড়িতে এসে জিন্নাতের অবস্থা দেখে ফারিস নিজেও স্তব্ধ হয়ে গেল। তাজমহল আর মুস্কান মিলে জিন্নাতের মারের কাটা জায়গাগুলোতে মলম লাগাচ্ছে। ফারিস বিস্মিত হয়ে প্রশ্ন করল, ফুপিমনি আমাদের এখানে এ অবস্থা কেন? বলেই দ্রুত গিয়ে জিন্নাতের পাশে বসলো ফারিস। তার ফুপিমনির মুখটা দুহাতে আগলে ধরে বলল, ফুপা কি তোমার গায়ে হাত তুলেছে? জিন্নাত কাঁদতে কাঁদতে মাথা দুলালো। ফারিসের চোখের কার্নিশ লাল হয়ে গেল মুহূর্তেই। গলার স্বর অত্যন্ত গম্ভীর করেই বলল, কেন? জিন্নাত চোয়াল শক্ত করে বসল। আজ সব বলবে সে। মোখলেস শেখের অত্যাচার সে আর নিতে পারছে না। ঘরের সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে জিন্নাতের কথা শোনার জন্য। জিন্নাত চোখের পানি মুছে ধীরে ধীরে বলতে লাগলো, বিয়ের পর থেকে মুখলেস আমাকে বিন্দু শান্তি দেয়নি। সব সময় টাকা টাকা করেছে, টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না লোকটা। বিয়েতে আব্বাজানের কাছ থেকে এত যৌতুক নিয়েও তার খায়েশ মেটেনি। আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে আব্বাজানার চাহিদার থেকে টাকা নিয়েছে। আমি টাকা আনতে না চাইলে আমার গায়ে হাত তুলেছে। রিশাদ হয়ে যাওয়ায় ওই জাহান্নাম থেকে বের হতে পারিনি আমি। মুখ থুবড়ে পড়েছিলাম ওই অমানুষটার সাথে, সংসার করে গেছি। কিন্তু যেই ছেলের জন্য এত কিছু করলাম সেই ছেলেই বড় হয়ে আমাকে বুঝলো না। তার বাবার দেখানো পথেই চলতে লাগলো। তার বাবার আশকারায় আর শাসনের অভাবে একটা লম্পটে পরিণত হলো। মদ, নাইট ক্লাব, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা, মস্তি, এসব করে জীবনটা একদম শেষ করে দিচ্ছে। মুস্কানকে না পাওয়ার জন্য প্রতিদিন আমার সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি করে। মুস্কানকে না পাওয়ার জন্য মানে? বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো ফারিস। মুস্কান এদিকে তাকালে সে মাথা নুইয়ে ফেলে। জিন্নাত চোখের জল মুছে বলে, হ্যাঁ, রিশাদ মুস্কানকে অনেক আগে থেকেই পছন্দ করে। তাকে বিয়ে করার জন্য আমাকে নানাভাবে ফোর্স করে, আব্বাজানকে রাজি করাতে বলে। মুস্কানকে পেলে নাকি সে সব ছেড়ে দিবে, একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেখানে আমার জীবনটাই ওরা কয়লা বানিয়ে দিয়েছে, সেখানে আমার ভাতিজির জীবনটা কি করবে এর ধারণা আমার আছে। আব্বাজান মুস্কানের সাথে তোর বিয়েটা হুট করেই দেন। রিশাদ যখন জেনেছে তখন তোদের বিয়েটা হয়ে গেছে। আর এজন্য আমার নিজের পেটের ছেলে আমাকে দেখতে পারে না। তার সামনে মুখলেস আমাকে গালাগালি করে, গায়ে হাত তুলতে আসে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। উল্টো আমি নাকি তার মা না, মা হলে নাকি নিজের ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিতাম। সে যা চায় তা এনে দিতাম। অবশ্যই সে তখন মাতাল ছিল, কিন্তু তাও ছেলের এমন আচরণ আমি সহ্য করতে পারিনি। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে জিন্নাত। তাজমহল এক গ্লাস পানি এগিয়ে দিল জিন্নাতের দিকে। মুস্কান হেসকি তুলে কাঁদছে। তার জন্য তার ফুপিমণি কত কিছু সহ্য করেছে। জহির নিজের চুল নিজে শক্ত করে টেনে ধরেছে। রাগে কি করবে বুঝতে পারছে না। জিন্নাত পানিটুকু খায়, খেয়ে গলা ভেজায়। ফারিসের চোখ রক্তলাল, হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমিরিয়ে বলে, তারপর এভাবেই চলতে থাকে। রোজ রাতে মদ খেয়ে বাড়িতে এসে একটাই কথা বলে, তার মুস্কান লাগবে, মুস্কানকে এনে দিতে। যতদিন পর্যন্ত মুস্কান না আসবে ততদিন সেভাবেই চলবে। কাল রাতেও এমনই হলো। নেশায় চুর হয়ে বাড়িতে এসে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আমাকে বলে, তুই মা না, তুই একটা স্বার্থপর মহিলা। তোর চোখে তোর ছেলের কষ্ট ধরা পড়ে না, কিন্তু মানুষের কষ্ট তোর চোখে পড়ে। তোকে আমি ঘেন্না করি। তোর মতো মা থাকার চেয়ে না থাকা ভালো। আমি আর সহ্য করতে পারিনি। রাগে জিতে
প্রথমবারের মতো ছেলেকে থাপ্পড় মারি, আর এটাই মেনে নিতে পারিনি ওর বাবা। ছেলেকে মারার অপরাধে মুখলেস আমাকেও কষিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় মারে। ওর এক একটা থাপ্পড় আমার আত্মা বেরিয়ে আসার উপক্রম। মেয়ের ইতা ছাড়া আর একটা মানুষও এগিয়ে এসে মুখলেসের থেকে আমাকে ছুটানোর সাহস করেনি। আমি আর না পেরে কাঁদতে কাঁদতে এক পোশাকে ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি। রাতটা ওদের ওখানে একজন পরিচিত মহিলার বাসায় কাটিয়ে ওনার বোকরা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি। আব্বাজানের কাছে যেতে পারিনি, আমার গায়ে আঘাতের দাগ দেখলে কষ্ট পাবেন তাই। তোদের বাসায় আসতে চাইনি, একেবারে নিরুদ্দেশ হয়ে যেতাম। কিন্তু রাস্তায় ভাইজানকে দেখে আর মনের কষ্ট ধরে রাখতে পারিনি। এখানে এসে তোকে দেখে আরও পারিনি, সব ভিতর থেকে বেরিয়ে গেছে। আমি আর ওই কারাগারে যেতে চাই না বাবা, তুই আমাকে বাঁচা। ওরা আমার খোঁজ নিয়ে কালই এখানে চলে আসবে, আমাকে ওদের থেকে রক্ষা কর। এসব বলে বলে অঝরে কাঁদছে জিন্নাত তালুকদার। ফারিস তার ফুপিমনির মাথাটা নিজের বুকে চেপে ধরল, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। রুমের প্রতিটি মানুষ স্তব্ধ, চোখ দিয়ে পানি ঝরছে তাদেরও। জহির ছুটে নিজের রুমে গেল। নিজের লাইসেন্স করা বন্দুকটা হাতে নিয়ে বের হতেই তাজমহল বাধা দিল। জহির তালুকদার ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, সামনে থেকে সরবি নাকি তোকেও গুলি মেরে উড়িয়ে দেব? রাত হয়েছে অনেক। জিন্নাত ঔষধ খেয়ে ঘুমাচ্ছেন। নিজের রুমে পায়চারি করতে করতে চেঁচাচ্ছেন জহির তালুকদার। ছেলের বোঝানোতে হালকা ঠান্ডা হলেও ঘরে এসে স্ত্রীর সামনে রাগে গজগজ করছেন। কত বড় স্পর্ধা, আমার বোনের গায়ে হাত তোলে। ওর এই হাত আমি কেটে রেখে দেব, সকাল হোক শুধু। ওদের বাপ বেটার কলিজা কেটে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব। তাজমহল ঢোক গেলে স্বামী রেগে থাকলে তার সাথে কথা বলতে সাহস পান না তিনি, তবুও কোনো রকমেই বললেন, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? একটু শান্ত হয়ে বসুন, বিশ্রাম নিন। বাইরে থেকে এসেছেন, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আর বলতে পারলেন না তাজমহল। স্বামীর তাকানোতে গলায় কথা আটকে যায়। চোখ লাল করে এমনভাবে তাকিয়েছে জহির যে তাজমহলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। শক্ত কণ্ঠে চেঁচালো জহির, শান্ত হতে বলছো তুমি আমায়? ওই অমানুষটা কিভাবে মেরেছে আমার বোনকে দেখোনি তুমি? ওকে শাস্তি দেওয়া না পর্যন্ত শান্ত হব না আমি, সারা রাত ঘুম আসবে না আমার। তাজমহল আর কোনো কথা বললেন না, বলার সাহসই হলো না। স্বামী আর ছেলে আজ সমান তালে রেগে আছে, কাল যে কি হবে ভয়ে এক কোনায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মুস্কান। পরনের শাড়ি এখনো খোলেনি, ফ্রেশ হওয়ার সময় তো পাইনি। ফারিসের রাগান্বিত রূপ দেখে বারবার ঢোক গিলছে সে। সোফায় পা ছড়িয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছে ফারিস। মুস্কান দুরু বুক নিয়ে সেদিকে এগিয়ে গেল। কিছু বলার আগে ফারিসের গম্ভীর স্বর শুনতে পেল, ঋষাদ তুমি উদ্যুক্ত করতো? মুস্কান আঁতকে উঠল, কথা বলতে চাইছে তবে কিছু বলতে পারছে না। ফারিস মাথা তুলে তাকালো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। মুস্কান কেঁপে উঠল, অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিসের গলার স্বর এবার আরো গম্ভীর হল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়। মুস্কান রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে। কম্পিত কণ্ঠে উত্তর দিল, ওই আর কি। ফারিস সাথে সাথে শটান হয়ে দাঁড়ালো। মুস্কানের দুগাল চেপে ধরে নিজের দিকে মুখ ফেরালো। আমার দিকে তাকানোর সাহস নেই? হালকা চোখ খুলে কুকিয়ে ওঠে মুস্কান। মুখের ওপর অজস্র শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব অনুভব করে। ফারিস জোর গলায় ধমকালো, আমি বলনি কেন? ওই দিন রান্নাঘরে ঋষাদে কিছু করেছিল তাই না? উত্তর দিচ্ছ না কেন? খবরদার চুপ করে থাকবে না। ফারিসের রাগান্বিত ধমকে ফুপিয়ে ওঠে মুস্কান। লম্বা শ্বাস ফেলে ফারিস, গলার স্বর নামায়, অত্যন্ত শান্ত কণ্ঠে বলে, এতটুকু, জাস্ট এতটুকু ভরসা না করো তুমি আমায়? এমন একটা বিষয় আমার থেকে লুকিয়ে গেলে? ওয়াই মুস্কান, আমি কি এখনো তোমার বিশ্বস্ত পুরুষ হতে পারিনি? গাল বেয়ে টুপটাপ পানি পড়ে মুস্কানের। ভেজা কণ্ঠে বলে, তেমন কিছুই না। তেমন কিছুই না? ক্রোধ যেন মুহূর্তে মাথায় চড়ে গেল ফারিসের। বিকট শব্দে পায়ের কাছে থাকা টি টেবিলের লাথি মেরে ফেলে দিল। চিৎকার করে বলল, তেমন কিছুই না। বলো, ওই বাস্টার্ডের সাহস কি করে হলো তোমার দিকে নজর দেওয়ার? হাউ ডেয়ার হি! ওর চোখ উপরে ফেলবো আমি। ইউ আর অনলি মাইন। আমি ছাড়া আর কারো অধিকার নেই তোমাকে পাওয়ার। তোমার মুগ্ধতায় শুধু আমি আটকাবো, অন্য কেউ না।
ফারিসের ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূঢ় ব্যবহারে স্থির থাকতে পারল না মুস্কান। মনের মধ্যে যেমন ভালো লাগা কাজ করছে তেমন ভয়ও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কিন্তু বলতে যাবে তার আগেই ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল ফারিস। মুস্কানও ফারিসকে ডাকতে ডাকতে তার পিছনে ছুটে গেল। শুনুন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ফারিসের বড় বড় কদমের সাথে মুস্কান দৌড়েও নাগাল পেল না। সুইমিং পুলে নেমেছে ফারিস। স্বচ্ছ পানিতে তার সাদা শর্টটাই যেন ভেসে। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলছে মুস্কান। ফারিসের পিছু ছুটে এসে ক্লান্ত সে। মেজাজ বিগড়ে গেল মুহূর্তেই। খিটখিটিয়ে বলল, আপনি ভেতরে আমার উপর চেঁচামেচি করে এখানে এসে সুইমিং করছেন? ফারিস কোনো উত্তর দিল না। মুস্কান চেঁচালো, এই যে আপনাকে বলছি আমি, এটা কোনো সাঁতার কাটার সময় নয়। সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, জলদি উঠে আসুন। ফারিস মুস্কানের কোনো কথাই কানে তুলছে না, নিজের মতো সুইমিং করেই যাচ্ছে। মুস্কান আর কিছুক্ষণ ডাকাডাকি করে চুপচাপ কিনারায় দাঁড়িয়ে রইল। পাক্কা 20 মিনিট পর ফারিস মুস্কানের দিকটায় এসে তার দিকে হাত বাড়িয়ে দিল। মুস্কান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? টাওয়ালটা দাও। পাশ থেকে টাওয়ালটা নিয়ে ফারিসের দিকে বাড়িয়ে দিতেই ফারিস টাওয়াল সহ মুস্কানের হাত ধরে টেনে তাকেও সুইমিং পুলের ভেতরে এনে ফেলল। সঙ্গে সঙ্গে মুস্কানের সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে গেছে। ফারিস মুস্কানের কোমর ধরে তাকে শরীরের সাথে মিশিয়ে ডুব দিল পানির মাঝে। কয়েক সেকেন্ডের জন্য মুস্কানের শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। পানি থেকে মাথা উঠালে মুস্কান ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফারিসকে কিছু বলতে যাবে, তার আগেই ফারিস আবার ডুব দিল। পরপর কয়েকটা ডুব দিয়ে উঠতেই মুস্কান ফারিসের গলা জাপটে ধরে শ্বাসের ওপর শ্বাস ফেলতে ফেলতে বলল, আর না প্লিজ, মরে যাব। পানির মাঝেই ফারিস মুস্কানের শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে তার কোমর খামছে ধরল। মুস্কান সাথে সাথে অস্ফুষ্ট স্বরে আহ করে উঠল। এক হাতে মুস্কানের কানের কাছ থেকে ভেজা চুলগুলো সরিয়ে সেখানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল ফারিস, আর কখন আমার থেকে কিছু লুকাবে? মুস্কান কটমটিয়ে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, আপনি একটা। ফারিস এবার আগের থেকেও বেশি জোরে চেপে ধরেছে। মুস্কানের চোখে পানি জমে। অভিমানে গলায় বলে, আপনি এমন কেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। এত রাগ? রাগের দেখেছো কি? আই লাভ ইউ। মুহূর্তেই ফারিসের চেহারার রং পাল্টে গেল। ঠোঁটে স্মিত হাসির রেখা দেখা দিল। কি বললে? শুনিনি। মুস্কান ফারিসের বুকে কিল বসায়। ফারিস হাসল। মুস্কানকে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে যেতে বলল, বড্ড বেশি চালাক হয়ে গেছো। এত গরম একটা মুড মিনিটে চেঞ্জ করে দিলে। এবার জন্য কিছু করতে ইচ্ছে করছে। মুস্কান স্নিগ্ধ হাসে। হাতে থাকা রেশমি চুড়িগুলোর রিনিঝিনি শব্দ তুলে বলে, কি? ফারিসের দুষ্টু স্বর। রুমে চলো, প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। মাঝরাতে ভেজার ফলে ঠান্ডা লেগে গেছে মুস্কানের। বারংবার হাসি দিচ্ছে। গায়ে হালকা জ্বরও এসেছে। তাজমহল মুস্কানের অবস্থা দেখে তাকে আজকে আর রান্নাঘরে জায়গা দিল না। চুপচাপ সোফায় বসিয়ে আদা দিয়ে কড়া লিকারে চা খেতে দিল। জিন্নাত আর ফাইজা আগে থেকেই সোফায় বসে কথা বলছে। মুস্কানও তাদের কথায় সামিল হলো। ফারিস এখনো ঘুম থেকে ওঠেনি। মুস্কানই ডাক দেয়নি। সারাদিন ব্যস্ততায় থাকে। একটু ঘুমালে ক্ষতি কি? জ্বরের কারণে মুস্কানের শরীরটা আজ খুব দুর্বল লাগছে। সে গিয়ে তার ফুপিমনির কাঁধে মাথা এলিয়ে চোখ বুঝল। জিন্নাত মুস্কানের কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করে। গায়ে তো ভালোই উত্তাপ দেখছি, জ্বরটা বাতালি কি করে বলতো? মুস্কান প্রসঙ্গ বদলায়। টিস্যু নিয়ে নাক ঘষে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো ফুপিমনি, দুর্বল লাগছে। জিন্নাত অবিলম্বে মুস্কানের মাথায় হাত বুলাতে থাকে। বিড়বিড় করে বকতে বকতে বলে, লাগবেই তো, খাওয়া দাওয়া ভালো করে না করলে দুর্বল লাগবে না তো কি লাগবে? একদম নিজের খেয়াল রাখে না মেয়েটা। মুস্কানের তার ফুপিমনির কথা শুনে বলতে ইচ্ছে করছে, আমি খেলেও কি না খেলেও কি, তোমার ভাতিজার জ্বালায় এমনিতেও সুস্থ থাকবো না। ফারিসের ড্রয়িং রুমে দাঁড়িয়ে মা মা বলে জোরে জোরে চিল্লাচ্ছে রিশাদ। রিশাদের গলা শুনে জহির তালুকদার দ্রুত ওপর থেকে নিচে নামে। জিন্নাত আর ভাইয়ের মেয়েদের নিয়ে সোফায় বসেছিল। রিশাদকে দেখে কড়া কণ্ঠে বলে, কি হয়েছে? এমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? এটা ভদ্র মানুষের বাসা, এটা তোর আর তোর বাপের মতো লম্পটদের বাসা নয়। রিশাদ হাওয়ার বেগে তার মায়ের সামনে এসে দাঁড়ায়। ফাইজা আর মুস্কান জিন্নাতের পাশেই ছিল।
রিশাদকে এভাবে আসতে দেখে দুজনেই খানিকটা পিছিয়ে যায়। মুস্কানের দিকে এক পলক তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলে রিশাদ, এখানে কি করছো? দুদিন ধরে খুঁজছি তোমায়, বাড়ি চলো। কেন, তোর বাপের হাতে মার খাওয়ার জন্য? শার্টের বোতাম লাগাতে লাগাতে সিঁড়ি দিয়ে নামার সময় কথাটি বলে ফারিস। রিশাদ কপাল কুঁচকে সেদিকে তাকায়। ফারিস প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে আরামসে রিশাদের সামনে এসে দাঁড়ালো। ঘুম থেকে উঠে আসায় তার চোখ মুখ ফুলে, চেহারায় স্পষ্ট ক্রোধ, অথচ গলার স্বর শান্ত। এখানে কেন এসেছিস? আমার মা। ডোন্ট কল হার মা। ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল ফারিস। তোর মতো কোলাঙ্গারের কোনো রাইট নেই আমার ফপিমণিকে মা ডাকার। ফপিমণির মতো মা ডিজার্ভ করিস না তুই। রিশাদও খেপে গেল, উচ্চ কণ্ঠে বলল, তুই কে আমাকে নিষেধ করার? আমার মাকে আমি মা ডাকবো না কি ডাকবো সেটা বলার তোর কোনো রাইট নেই। প্রচন্ড বেগে রিশাদের কলার চেপে ধরল ফারিস। খবরদার, গলাও চেপে না, কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে একদম। রুমের প্রতিটি মানুষ আতঙ্কে আছে, সকলেই ভীত হয়ে তাকিয়ে আছে। দরজার বাইরে মোখলেস শেখও ছিল। ভেতর থেকে সরগম শুনে দ্রুত চলে আসে। ফারিসকে রিশাদের কলার চেপে ধরে রাখতে দেখে চিল্লিয়ে বলে, আমার ছেলের কলার ধরেছো কেন তুমি? জহির তালুকদার এসে মোখলেসের সামনে দাঁড়ায়। তোরা আমাদের সামনে জ্যান্ত আসিস, এই অনেক। কেন, কি এমন করেছি আমরা? জহির তালুকদার মোখলেসের বুকে ধাক্কা দিতে দিতে বললেন, কি করেছিস? কি করেছিস? আমার বোনের জীবনটা শেষ করে এখন বলেছিস কি করেছিস? তোকে আমি জেলে পুচিয়ে মারবো। মোখলেস মুখটাকে একদম অসহায় বানিয়ে ফেলে, যেন সে কিছুই বুঝতে পারছে না। এইসব আপনি কি বলছেন ভাইজান? জিন্নাত আপনাদের যা বলেছে সব বানিয়ে বলেছে, বিশ্বাস? একদম চুপ। চোখ লাল করে গর্জে উঠল জহির তালুকদার। আমার বোনের বিরুদ্ধে আর একটা কথা বলে তোর মুখ ভেঙে ফেলবো আমি। মোখলেস ঢোক গেলে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। জিন্নাত সব বলে দিয়েছে। সব ভেবে সে ভেবেছিল এতদিনের মতো আজও জিন্নাত তালুকদার কাউকে কিছু বলেনি, যার জন্য এখানে ছুটে এসেছে। ব্যবসার ইদানিং খুব বড় লস যাচ্ছে, যদি কোনো ফায়দা করতে পারে। কিন্তু এখানে এসে তো দেখছে পরিস্থিতি ভিন্ন। তার বাবা ছেলে দুজনেই ভয়ঙ্কর ক্ষেপে আছে। না না, পরিস্থিতি আর গরম হতে দেওয়া যাবে না। যে করে হোক সব মিটমাট করতে হবে। ওরা যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে তো আরও বিপদ। রিশাদ কলার থেকে ফারিসের হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করেছে। ঘরের সকলে আতঙ্কিত। জিন্নাত বাধা দিল, ওর কলারটা ছেড়ে দে বাবা, আমি ওদের সাথে এমনিতেও যাব না। মোখলেস গলার স্বর করুণ করে বলল, এ তুমি কি বলছো? তোমার সংসারে তুমি যাবে না? জিন্নাত ঘৃণার দৃষ্টিতে তাকায় মোখলেসের দিকে। এই লোকটার অভিনয় সে আর সহ্য করতে পারে না। ফারিস কলার ছেড়ে দেয় রিশাদের। শার্টটা ঝেড়ে দিতে দিতে অত্যন্ত ঠান্ডা সুরে বলে, যা বাড়ি যা, তোর আর তোর বাপের ছায়া যেন আর না দেখে। আমি আমার মাকে নিয়ে। বাকিটুকু বলতে পারল না রিশাদ। ফারিস হাত মুষ্টিবদ্ধ করে রিশাদের মুখে বরাবর প্রচণ্ড জোরে ঘুষি মারল। সাথে সাথে নাক ফেটে রক্ত বের হয়ে আসলো রিশাদের। ঘরের সকলের বিস্ময়ে মুখে হাত। ফারিস চেঁচালো, কিসের মা? মা কিসের? যখন তোর বাবা তোর মায়ের গায়ে হাত তোলে তখন মনে পড়ে না মাকে? মায়ের জন্য প্রতিবাদ করতে পারিস না? রোগে দাঁড়াতে পারিস না? মাকে সম্মান দিতে পারিস না? কেমন ছেলে তুই? রিশাদের বুকের শার্ট খামচে ধরল ফারিস। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস ফারিস। বাড়াবাড়ি দেখছিস কে? লজ্জা করে না? যিনি জন্ম দিয়েছেন তাকে ঘেন্না করি বলতে? যে মায়ের মমতায় বড় হয়েছিস তাকে দিনের পর দিন বাবার হাতে মার খেতে দেখতে লজ্জা করে না? আমি তখন নেশাক্ত ছিলাম, বুঝতে পারিনি। কি বুঝতে পারিস তুই? মোখলেস এগিয়ে আসে, ভয়ে রীতিমতো ঘামছে সে। একটু সাহস সঞ্চয় করে বলে, ওকে ছেড়ে দাও ফারিস, আমি আর তোমার ফুপিমনির গায়ে হাত তুলব না। ফারিস রক্তচক্ষু নিয়ে তাকায়। রিশাদকে ধাক্কা মেরে তার বাবার দিকে ছুড়ে দিয়ে বলল, আপনাকে সেটা সুযোগ দিলে তো এই ধরন আপনার ছেলে। দ্বিতীয়বার আমার ফুপিমনির ধারে কাছে যেন আপনাদের না দেখে, আর যদি দেখি নারী নির্যাতনের মামলা দিয়ে বাপ্পাটাকে জেলে ভরে দেব। মামা চাচা ভাই ব্রাদার্স 14 গোষ্ঠী যত আছে কেউ রক্ষা করতে পারবে না, মাইন্ডেড। জিন্নাত মুখে আঁচল চেপে ঘরের দিকে ছুটল। পেছন থেকে রিশাদ মা মা বলে চিল্লালেও শুনল না। মোখলেস ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাবার পাশে মাথা নুইয়ে হাঁটছে রিশাদ, কোনো প্রকার কথা বলছে না। ফারিসের কথাগুলো এখনো ঝংকার তুলে কানে বাজছে।
ছোট থেকে বাবা দাদা পরিবারের সকলের আদর পেয়ে উচ্ছন্নে চলে গিয়েছে সে। কোনটা ভুল কোনটা সঠিক সেই বিবেকটা কখনো কাজে লাগেনি। অন্যায় করার জন্য কেউ শাসন তো দূর, বরং আরও আশকারা দিয়ে মাথায় তুলেছে। মা শাসন করতে আসলে বাবার আর পরিবারের মানুষের কারণে থেমে গেছে। শাসন আর অন্যায়টা তার কেউ ধরিয়ে না দেওয়ার জন্য আজ এতটা বিগড়ে গিয়েছে সে। তার মায়ের সাথে যে কতটা অন্যায় হয়েছে বা সে করেছে সেটা আজ হাড়ে হাড়ে বুঝেছে রিশাদ। মা যে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট এই 2 দিন ধরে মায়ের খোঁজ না পাওয়ার ভীষণভাবে উপলব্ধি করতে পারছে রিশাদ। অনুতপ্তে জ্বলছে তার ভিতরটা। মাকে এতটা কষ্ট দিয়ে ওই কথাগুলো না বললেও পারত। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার মা তার বাবার মার খেয়ে বাড়ি ছাড়েনি, বরং তার কথায় কষ্ট পেয়ে বাড়ি ছাড়ছেন। না হলে বাবা তো মাকে আগেও কত মেরেছে, কই মা তো তখন বাড়ি ছাড়েনি। রিশাদের আজ গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে, তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে ইচ্ছে করছে। সে ভুল করেছে, খুব ভুল। তার পরের সময়টা গেল ঝড়ের বেগে। মুস্কান আর ফাইজার এসএসসি পরীক্ষার শুরু হলো। পরীক্ষা দিতে মুস্কান আবারও গ্রামে গেল। জিন্নাত এতদিন ফারিসদের বাড়িতে থাকলেও মুস্কানের পরীক্ষা শুরু হওয়ায় সাথে সাথে গ্রামে চলে আসলো। এরশাদ তালুকদার বিচক্ষণ মানুষ, এই বয়সে এসে মেয়ে স্বামীর ঘর করতে চাইছে না, বিষয়টা ওনার কাছে একটু অন্যরকম লেগেছে। তবে নির্দয়ের মতো মেয়ের গায়ে আঘাত করার কথা শুনে তিনিও ভীষণ ক্ষেপেছেন। আদরের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে গায়ে হাত তুলবে তো দূরের কথা, কখনো একটা ধমকও দেননি। ওনার চোখ রাঙানোতেই ছেলে মেয়েরাই কুপঘাত হয়ে যেত। মোকলেসের পুরো পরিবারের সাথে টোটালি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এরশাদ তালুকদার। না কারো ফোন ধরছেন আর না কাউকে নিজের বাড়ির ত্রিসীমানায় আসতে দিচ্ছেন। মোকলেস আর মোকলেসের বাবা মা অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার, মোকলেসও ক্ষমা চেয়েছে বারংবার। এটাই শেষ, আর কখনো এমন ভুল করবে না, লাস্টবারের মতো ক্ষমা করে দিতে বলেছে। কিন্তু তালুকদার বাড়ির একটা সদস্যরাও মন গলাতে পারেনি। মেয়ে রাজি না বলে এরশাদ তালুকদারও আর জোর দেননি। এখন তো যোগাযোগই সম্পূর্ণ বন্ধ। এত বছরের বিবাহিত জীবনে এই প্রথম স্বামী সন্তান সংসার ছেড়ে এতগুলো দিন আলাদা থেকেছে জিন্নাত, থাকতে বাধ্য হয়েছে। মন তো বারবার চাইতো চলে যাক ফেলে আসা সেই সংসারে। তার সন্তানরা ভালো আছে তো তাকে ছাড়া? আচ্ছা, রীতাকে কলেজে যাওয়ার জন্য রোজ সকালে ঘুম থেকে কে ডেকে তোলে? তার শ্বশুর? শাশুড়ির ঔষধগুলো ঠিক মতো দেয়া হয় তো? আচ্ছা, রিশাদ কি ঠিক মতো খেতে পারে? সে তো আবার নিজের পছন্দের তরকারি না হলে ভাতই খায় না। সোফাটা নিশ্চয়ই কাপড়ের স্তূপ বানিয়ে রেখেছে। এরকম আরও হাজারো চিন্তা ঘুরপাক খায় জিন্নাতের মাথায়। ইচ্ছে করে ছুটে চলে যাক তাদের কাছে, কিন্তু যখনই মোকলেসের আচরণ আর ছেলের দেওয়া কষ্টগুলোর কথা মনে পড়ে আর মন সায় দেয় না। স্বামী সন্তান যখন তাকে বুঝলই না, তাহলে কি লাভ অযথা সংসার নামক কারাগারে যাওয়ার। এক হাত ফারিসের চুলে ডুবিয়ে অন্য হাতে বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে মুস্কান। এক্সাম আরও 3টা বাকি। কাল মাঝরাতে হুট করে তালুকদার বাড়িতে এসে উপস্থিত হয় ফারিস। হাতে ছিল গোলাপ ফুলের তোড়া, সাথে অবশ্য আরও একটা গিফট হয়ে এনেছিল, যেটা এখন মুস্কানের ফর্সা গলায় সোনালি রোদ্রুরে মতো চকচক করছে। রাতের কথা মনে পড়তেই ক্ষীণ হাসে মুস্কান। ফারিস যে তার 17তম জন্মদিনে এভাবে চমকে দেবে ভাবতে পারেনি সে। পরীক্ষার আগের দিন রাতে জেগে পড়া মুস্কানের পুরনো অভ্যাস অনুযায়ী কাল রাতেও সে বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছিল। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে সেদিকে গেল। আনমনা হয়ে দরজা খুলতেই দেখল ফারিস তার সামনে হাঁটু গেড়ে বসা, হাতে অসংখ্য লাল গোলাপের বাধাই করা একটি তোড়া। তাজা ফুলগুলো থেকে সুগন্ধি তীব্রভাবে ভেসে এসে নাকে বাড়ি খাচ্ছে। মুস্কান অবাক চোখে তাকাতেই ফারিস চমৎকার হেসে বলল, শুভ জন্মদিন সপ্তাদশী। সাথে সাথেই হই হট্টগোলে বেলুন ফাটানোর শব্দ শুনে মুস্কান আরও চমকিত হলো। ফারিসের পেছনে বাড়ির সকলে দাঁড়িয়ে। মুস্কানের চোখে পানি জমে। সে ভেবেছিল 12টা বেজে গেছে, এবার কেউ তাকে উইশ করবে না, হয়তো সবাই তার জন্মদিনটা ভুলে গেছে। ফারিসের সাথে ফোনে কথা হলেও ফারিস তার বার্থডে বা আজকে আসবে এসব নিয়ে কোনো কথা বলেনি। জিন্নাতের ডাকে ঘোর কাটে মুস্কানের। কি রে, ছেলেটা কখন থেকে তোর সামনে হাঁটু গেড়ে বসে আছে? ফুলটা নিয়ে এবার ছেলেটাকে উঠে দাঁড়াতে সুযোগ দে। মুস্কান গাল গরম করে ফারিসের হাত থেকে ফুলটা নিল।
এভাবে কেউ এত মানুষের সামনে উইশ করে? ফারিসও উঠে দাঁড়ালো, রাতুলকে উদ্দেশ্য করে কেকটা সামনে নিয়ে আসতে বলল। সকলের সাথে হেসে খেলে কেকটা কাটার মাঝেই রাতের এই বিশেষ মুহূর্তটা ব্যয় করলো মুস্কান। আগামীকাল তার ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষা, যার জন্য সকলেই দ্রুততার সহিত রুম ত্যাগ করলো। ফারিসকে পেয়ে মুস্কান পড়ায় মনোযোগ দিতে না পারলেও ভোর রাতের দিকে পড়তে বসেছে। তখন থেকেই ফারিস মুস্কানের কোমর পেঁচিয়ে উবুর হয়ে শুয়ে আছে। মুস্কান দূরে সরে যেতে চাইলে ফারিস বলল, আমি তো তোমায় কোনো ডিস্টার্ব করছি না, জাস্ট শুয়ে আছে। মাথায় তোমার হাতে স্পর্শ না পেলে শান্তির ঘুম হয় না আমার। মৃদু হাসে মুস্কান, উৎকণ্ঠিত স্বরে বলে, তাহলে এতদিন কিভাবে ঘুমিয়েছেন? ফারিস ফটাফট জবাব দেয়, কোথায়? একটা রাতও ঘুমোতে পারেনি, বিশ্বাস করো। সারাক্ষণ তোমার শূন্যতায় ছটফট করেছে। এসব এক্সাম সব বাদ, আমি আর এগুলো বরদাস্ত করবো না, বউ চাই আমার। এরপর যদি ওখানে কলেজে পড়তে চাও পড়বে, নাহলে পড়ার দরকার নেই। ফারিসের অভিমানের শব্দ করে হাসে মুস্কান, আদুরে গলায় বলে, এদিকে আসুন, মাথায় হাত বুলিয়ে দিই, মাথা খুব গরম হয়ে আছে, ঠান্ডা করা প্রয়োজন। ফারিস আর কথা না বলে মুস্কানের কোমর পেঁচিয়ে শুয়ে চোখ বুঝল। মেয়েটাকে এবার একটু পড়ার সুযোগ দেয়া প্রয়োজন। ঘুমে তলিয়ে আছে ফারিস। ক্ষণে ক্ষণে ফারিসের চুলে হাত বুলিয়ে লাজুক হাসছে মুস্কান। ফারিসের ঘুমন্ত চেহারা বরাবরের মতোই তাকে আকৃষ্ট করে। সময়টা তার কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাগ্যিস আজকের এক্সামটা সহজ পড়েছে, না হলে এই অল্প পড়ায় কি লিখত সে। মুস্কানের পরীক্ষার কেন্দ্র পড়েছে তাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী বিদ্যালয়ে। মুস্কান এতদিন বান্ধবীদের সাথে একাই এক্সাম দিতে যেত, মাঝে মধ্যে রাতুলও নিয়ে যেত। বিদ্যালয় কাছে হওয়ায় যাওয়া আসার তেমন অসুবিধা হয়নি। মুস্কান যে স্কুলে এক্সাম দিচ্ছে সেই স্কুলে আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সিট পড়েছে। সব স্কুল একসাথে মিলিয়ে এক্সাম নেওয়া হচ্ছে। আজকের এক্সামও খুব ভালো হয়েছে, প্রশ্ন সহজ করেছে। ফারিসদের বাড়িতে থাকতে সে মোটামুটি ভালোই পড়াশোনা করেছে। ফাইসা বিভিন্ন কোচিং সেন্টার, স্যারের বাসায় গিয়ে পড়লেও মুস্কান সেই সুযোগটা দেয়নি ফারিস। মুস্কানের জন্য বাসায় একজন মহিলা হোম টিউটর রেখেছে সে। ওই টিউটর মুস্কানকে ম্যাথ আর গ্রুপের সাবজেক্টগুলো দেখিয়ে দিত। ইংরেজি গ্রামার পাঠগুলো ফারিস নিজে মুস্কানকে বুঝিয়েছে। মাঝে মধ্যে তো ম্যাথও বুঝিয়েছে। তখন অবশ্য ফাইজাও ছিল। দুইজনই স্টুডেন্ট ভালো হওয়ায় ফারিসের তেমন বিরক্ত লাগেনি তাদের পড়াতে। এমনিতেই ফারিস যতই বলুক পড়াশোনা করাবে না, এক্সাম দেওয়া লাগবে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মুস্কানকে সবচেয়ে বেশি সাহায্য সে নিজেই করেছে সবসময়। এক্সাম শেষে গার্ডিয়ানদের ছাউনির নিচে দাঁড়িয়ে ফারিসের জন্য অপেক্ষা করছে মুস্কান। ফারিস আসবে বলে ফ্রেন্ডসদের সাথে আর গেল না সে। মুস্কানের পাশের সিট পড়েছে একটা হ্যাংলা পাতলা গড়নের ছেলের। সেই ছেলে মুস্কানকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত তার কাছে আসলো। আরে মুস্কান, আজকে একা যে? মুস্কান বিরক্ত হলো। ছেলেটা এক্সাম শেষে প্রতিদিন তার পিছু পিছু বাড়ি পর্যন্ত আসে। তখন তার পাশে বান্ধবীরা থাকে বলে হয়তো কথা বলতে সাহস পায় না। আর এক্সামের সময় তো মুস্কান নিজেই সুযোগ দেয় না, চুপচাপ নিজের মতো করে খাতায় লিখতে থাকে। ছেলেটার নাম শান্ত, কিন্তু স্বভাব আচরণে মোটেও শান্ত নয়। মুস্কানের মনে হলো লেখাপড়ায় খুব ভালো ছেলেটা। এক্সাম হলে বারবার জিজ্ঞেস করেছে, তোমার হেল্প লাগলে বলো, কোনো সমস্যা হলে বলো, আমি হেল্প করব। মুস্কানও ঠোঁটে জোরপূর্বক হাসি ঝুলিয়ে মাথা নেড়েছে। কেউ নিজয় থেকে এভাবে কথা বলতে আসলে তো উত্তর না দিয়ে পারা যায় না। আজ এক্সাম শেষে মুস্কানের বান্ধবীরা সবাই ফুচকা খেতে গিয়েছে। মুস্কানকে বলেছিল, কিন্তু ফারিস এসে যদি তাকে খুঁজে না পায়, এই জন্য আর যাওয়া হয়নি। মুস্কান খানিকটা অস্বস্তি নিয়ে একটু সাইড হয়ে দাঁড়ালো, কারণ শান্তর পাশে এখন তার বন্ধুরাও এসে দাঁড়িয়েছে। সকলেই শান্তকে নিজের মতো মজা করছে। কেউ কেউ বলছে, বলে দে আজকের মতো এমন সুযোগ আর পাবি না। শান্ত পেছন থেকে চুল টেনে মুস্কি হাসল। মুস্কানের অস্বস্তি বাড়ল, ভেতরটা যেন কেমন কেমন করছে। সে গেটের কাছে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো ফারিস আসছে কিনা দেখার জন্য। শান্তর বন্ধুরা শান্তকে এক ধাক্কায় মুস্কানের সামনে এনে ফেলল। জোর গলায় বলল, ভাবি, শান্ত আপনাকে কিছু বলতে চাই। মুস্কানের চোখ চড়াক গাছ। প্রথম দেখায় সরাসরি তাকে ভাবি বলে সম্বোধন করছে। বদমাইশ পোলাপান। মুস্কান ভীতি নিয়ে একটু আশেপাশে তাকালো। ব্যাপারটা খুবই লজ্জার। আশেপাশে দু একজন স্টুডেন্ট আর তাদের সাথে দু একটা লোককে দেখে খানিকটা স্বস্তি মিলল। একপাশে তাদের মতো এমন আরও অনেক স্টুডেন্টরা আইটাই বেঁধে গল্প করছে।
কথা না শুনলে কেউ সন্দেহ করবে না। শান্ত ছেলেটা গলা খাকারি দিল। মুস্কানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আর কি। মুস্কানের হাত পা ঠান্ডা হয়ে আসে। কখনো এমন পরিস্থিতিতে পড়েনি সে। পাশে বান্ধবীরা থাকলে হয়তো একটু সাহস পেত। এতগুলো ছেলে তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে তার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। উনি এখনো কেন আসছেন আল্লাহ? শান্তর কণ্ঠস্বর রুক্ষ। বোঝাই যাচ্ছে কথা বলতে ছেলেটার গলা শুকিয়ে যাচ্ছে। সে জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে মুস্কানকে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। মুস্কানের উত্তর দেওয়ার আগেই একটা গম্ভীর স্বর ভেসে আসলো। কি কথা ছোট ভাই? প্রবল বিস্ময় নিয়ে ফারিসের দিকে তাকালো শান্ত। মুস্কান ততক্ষণে ঠাটিয়ে চোখ বুজে নিয়েছে। ঋষাদের কথা শুনে ফারিসে যেভাবে রিয়াক্ট করেছিল ওটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। চোখের সানগ্লাস খুলে মুস্কানের সামনে এসে দাঁড়ালো ফারিস। গা থেকে তীব্র পারফিউমের ঘ্রাণ আসছে, হাতে আইসক্রিমের প্যাকেট। বোঝাই যাচ্ছে মুস্কানের জন্য এনেছে। ফারিস অবিলম্বে মুস্কানের দিকে আইসক্রিমের প্যাকেটটা এগিয়ে দিল। মুস্কান আর চোখে একবার তাকিয়ে চট জলদি সেটা হাতে নিল। ছেলেটা এখনো হাঁ করে ফারিসের দিকে তাকিয়ে আছে। শান্তকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফারিস প্রশ্ন করল, কি হলো ছোট ভাই? আমি কাজকে বেশি হ্যান্ডসাম লাগছে? এভাবে তাকিয়ে আছে যে? ছেলে দেখোনি? শান্ত থতমত খেয়ে দৃষ্টি নামিয়ে নিল। লজ্জাও পেয়েছে। শান্তর বন্ধুরা ততক্ষণে পগার পার। কার আগে কে ছুটবে সেটার প্রতিযোগিতা চলছে। বন্ধুদের এভাবে পালিয়ে যেতে দেখে শান্তর মুখটা চুপসে গেল। সে উসখুস করতে করতে বলল, আসলে। ফারিস মুস্কি হেসে শান্তর মুখোমুখি দাঁড়ালো। রসাত্মক স্বরে বলল, কি ভাই, পছন্দ করার জন্য আমার বাচ্চা বউটাকে পেলে? দুনিয়ার মেয়ে নেই? শান্তর চোখ গোল হয়ে মার্বেলের আকর ধারণ করেছে। তোতলিয়েই বলল, বউ। ফারিস সশব্দে হেসে উঠল। শান্তর ইউনিফর্মের কলারটা টেনে টেনে ঠিক করে দিতে দিতে বলল, ইস, ট্রনের আগে কি একটা চেকা খেয়ে গেলে? মায়া হচ্ছে তোমার জন্য। শান্ত ভীতু আওয়াজে বলল, সরি ভাই, আমি বুঝতে পারিনি। ফারিস আবারও হাসলো। টিটকারির সুরে বলল, বুঝতে পারোনি বললেই হলো? তোমাদের জন্য আমার বউ কতটা ভয় পেয়েছে দেখতে পাচ্ছ না? ঠিক এই কারণে ওকে পড়াতে চাই না আমি। যদি ভুলিয়ে বালিয়ে পটিয়ে ফেলো তখন আমার কি হবে? এত রিস্ক নিয়ে কি থাকা যায়? ফারিসের টিটকারি শুনে মুস্কানের কপাল কুঁচকে গেল। নাকের পাটা ফুলিয়ে তার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করল। ফারিস পরোয়া করল না সেই দৃষ্টি। শান্ত চেহারা থেকে ভয় কেটে গেছে। সে বুঝতে পারছে লোকটা তাকে তেমন কিছু করবে না। হলো তাই। ফারিস শান্তকে খুবই ভদ্রভাবে জিজ্ঞেস করল, এই বয়সে সব করে বেড়ালে ভবিষ্যতের চিন্তা করবে কখন? সময়টা চলে গেলে কি আর ফেরত পাবে? শান্ত মাথা নিচু করে ফেলল। ফারিস এবার একটু সিরিয়াস হয়ে বলল, বাবা মা কষ্ট করে লেখাপড়া করে এসব করার জন্য মেয়েদের পিছু পিছু ঘুরবার সময় এখন? এই যে স্কুল লাইফ, বন্ধু বান্ধব, এক্সাম, লেখাপড়ার এই সময়টা, এটা কি দ্বিতীয়বার ফিরে পাবে? যে সময়টাতে তোমাদের উচিত নিজেদের ক্যারিয়ারের পথে পা বাড়ানো, একের পর এক ধাপ অতিক্রম করা। সেই সময়টাকে তোমরা মেয়েদের পেছনে ঘুরে কেন নষ্ট করে দিচ্ছ? শান্ত নিচু স্বরে বলল, আর এমন হবে না ভাই, আমি বুঝতে পারছি। আমি কোনো মেয়ের পেছনেই সময় নষ্ট করব না, পড়ায় মনোযোগ দেব। ফারিস মুগ্ধ হয়ে সে শান্তর কাঁধে ছাকালো। ভালো ছেলে। শান্ত হেসে ফারিসের সাথে আরেকটু কথা বলে চলে গেল। আইসক্রিম কি শরবত বানিয়ে খাওয়ার জন্য রেখে দিছ? এখন খাচ্ছ না কেন? ফারিসের ভারী স্বরে মুস্কান ঠোঁট বাঁকালো। আইসক্রিমের প্যাকেট ছেড়ে খেতে খেতে বলল, এত দেরি করে আসলেন কেন? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম আপনার জন্য। ফারিস বাইকে বসতে বসতে উত্তর দিল, জামিল চাচার সাথে খামারে গিয়েছিলাম, সেখানে একটু লেট হয়েছে। মুস্কান বাইকে বসে এক হাতে ফারিসের কোমর পেঁচিয়ে ধরল, অপর হাতে আইসক্রিম। যত দ্রুত পারছে ওটা খেয়ে শেষ করছে। পরীক্ষার সরঞ্জাম সব ফারিসের কাছে। বাইকের আয়নায় মুস্কানের খাওয়া দেখে ফারিস শাসালো, আস্তে খাও, নাক মুখের কি অবস্থা বানিয়েছ? মুস্কান শুনল না। বড় বড় বাইট দিয়ে কাঠিটা ছুঁড়ে ফেলে বলল, আপনি কিন্তু বলেছিলেন আজকে ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে মুস্কানের দিকে বাড়িয়ে দিল ফারিস। বাইক স্টার্ট দিতে দিতে মৃদু হেসে বলল, আজ সারাদিন তোমার। মুস্কানের চোখে মুখে প্রাণবন্ত হাসি ফুটল। সে হাসি দেখে মন জুড়িয়ে গেল ফারিসের। একটা রেস্টুরেন্টের ভেতর অধীরতা নিয়ে বসে আছে ফাইজা। বারবার আশেপাশে তাকাচ্ছে। ভয় আর টেনশনে তার অবস্থা নাজেহাল। ভাইয়ের ভয়ে কখনো কোথাও একা একা যাওয়ার সাহস করেনি ফাইজা। কোনো ছেলের সাথে তো কখনোই না।
কিন্তু আজ ভাইয়ের অনুপস্থিতিতে সেই দুঃসাহস দেখিয়ে ফেলেছে সে। তাজমহলকে মিথ্যা বলে বাসা থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছে। যার সাথে দেখা করতে এসেছে সেই ছেলেটি তার সামনেই বসা, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে। ফাইজার দৃষ্টি অস্থির, হাত পা ঠান্ডা, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে তার চেহারা দেখে যে কেউ বলে দিতে পারবে সে যে সাংঘাতিক ভয়ে আছে। সামনের ছেলেটা একটা পানির বোতল ফাইজার দিকে বাড়িয়ে দিল। ফাইজা সেটা থেকে ঢকঢক করে কয়েক ঢোক পানি খেয়ে গলাটা ভেজালো। তোমার ভাই এখানে নেই, রিল্যাক্স। ফাইজা ভয়ে ভয়ে বলল, যদি এসে যায়? তাহলে আমাকে আসতে বলেছো কেন? ফাইজা ঠোক গিলল। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হব না, 1 ঘন্টা ধরে তোমার কাঁপাকাঁপি দেখে যাচ্ছি, শিথিল হতে পারছো না? আসলে কখনো কোনো ছেলের সাথে এভাবে দেখা করিনি তো। ও কাম অন ফাইজা, আই এম ইয়োর কাজিন। ফাইজা মিউয়ে যাওয়া কণ্ঠে বলল। কিন্তু আপনাকে তো ভাইয়া একদম পছন্দ করে না। রিশাদ রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ইদানিং অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে সে। রাগান্বিত ভয়েসে বলল, লিসেন, তোমার ভাইয়ের পছন্দের ধারি না আমি, ওকে? ফাইজার অস্থিরতা বাড়ল। ফারিসের কথা শুনলেই রিশাদ এমন ক্ষেপে যায়। সে উৎকণ্ঠিত হয়ে বলল, প্লিজ বসুন, আমি আর ভয় পাবো না, আপনি বসুন। রিশাদ বসল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিশাদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ফাইজার। সেই সম্পর্ককে প্রেমের সম্পর্ক বলে কিনা জানে না সে, কিন্তু জানে রিশাদের সাথে কথা বলতে ফাইজার ভালো লাগে। লোকটা যেন হঠাৎ করেই তার অভ্যাসে পরিণত হয়েছে। রিশাদ যখন কোনোভাবেই তার মায়ের সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন তার অবস্থা পাগল প্রায় হয়ে গিয়েছিল। কতবার যে ফারিসদের বাড়িতে গিয়েছিল জিন্নাতের সাথে দেখা করতে তার কোনো হিসাব নেই, কিন্তু ফারিস আর জহিরি তালুকদারের জন্য দেখা করতে পারেনি। বাড়ির দারোয়ান তাকে গেটের ভেতরে ঢুকতেই দেয়নি। শীতের রাতে রিশাদ রাস্তায় দাঁড়িয়ে চাতক পাখির মতো অপেক্ষা করেছিল মায়ের সাথে একটু কথা বলার জন্য। মামা বলে চিল্লিয়েছিল, জিন্নাতকে বাড়ি যাওয়ার জন্য আবদার করেছিল, কিন্তু জিন্নাত শুনেও না শোনার মতো থেকেছে। ভেতর থেকে ছেলের জন্য বুক ফেটে গেলেও কথা বলেনি। এত সহজে যদি ছেলেকে ক্ষমা করে দেয় তাহলে সে একই কাজ আবার করবে। রোজ বাড়ির সামনে রিশাদকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মায়া হয় ফাইজার। সে লুকিয়ে রিশাদকে নিজের নাম্বার দেয়, বলে যে তার ফুপিমনির সব খবর সে রিশাদকে দেবে, আর যেন এভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে না থাকে। মায়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে রিশাদ ফাইজার কথাই মেনে নেয়। মায়ের খোঁজ নেওয়ার জন্য ফাইজাকে ফোন দিলেও ধীরে ধীরে ফাইজার সাথে কথা বলাটা অভ্যাস হয়ে যায়। সারাক্ষণ ফোনে কথা বললে কেউ সন্দেহ করবে বলে দুইজন এফবিতে অ্যাড হয়। তখন থেকে শুরু হয় তাদের রাত দিন কথা বলা। মেসেজে তারা একে অন্যকে তুমি বলেও সম্বোধন করত। ফাইজার প্রায়ই ইচ্ছে করত রিশাদের সাথে দেখা করার, কিন্তু ফারিসের ভয়ে পারত না। গতকাল ফারিস দাদুর বাড়িতে গেছে বলে ফাইজার সেই সাহসটা দেখিয়েছে। প্রথমবারের মতো রিশাদের সাথে একা একা বেরিয়েছে। ফাইজাকে চুপচাপ বসে থাকতে দেখে রিশাদ প্রশ্ন করল, ফোনে তো দিব্যি তুমি বলে রাখতে, দেখা হওয়ার সাথে সাথে সব গায়েব। ফাইজা একটু লজ্জা পেল, কানের পিছে চুলগুলো গুজে বলল, সরাসরি তুমি বলতে লজ্জা করছিল। তোমার হিটলার ভাই কয়দিনের জন্য গ্রামে গেছে? ফাইজা খেপে গেল। একদম আমার ভাইকে হিটলার বলবে না। এই তো তুমি বেরিয়েছে মুখ থেকে। ফাইজা আবারও লজ্জা পেল। রিশাদ মুগ্ধ হয়ে বলল, লজ্জা পেলে তোমায় দারুণ লাগে। ফাইজা মিষ্টি হাসল, লাজুক কণ্ঠে বলল, তোমাকেও পাঞ্জাবিতে দারুণ লাগছে। রিশাদ মুস্কি হাসল, বলল, শুধুমাত্র তোমার ইচ্ছেতেই পড়েছি, না হলে এইসব পাঞ্জাবির ধারে কাছেও নেই আমি। ফাইজা মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। নরম স্বরে বলল, আমাকে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, মা টেনশন করবে, তাছাড়া ভাইয়া আজকেই এসে পড়বে। রিশাদের মনটা ছোট্ট হয়ে গেল। দৃঢ় কণ্ঠে বলল, আবার কবে দেখা হবে? ফাইজার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিকই তো, আবার কবে এভাবে দেখা করতে পারবে? ফারিস জানতে পারলে তো তাকে বাড়ি থেকেই বের হতে দেবে না। ফাইজা মন খারাপ করে বলল, হবে একদিন। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সাথে ফাইজাও। দুজনে হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের বাইরে চলে আসলো। রিশাদ আবদারের সুরে বলল, আমি পৌঁছে দেই, বাড়ির সামনে যাব না, প্রমিস। ফাইজা না করতে গিয়েও করলো না।
রিশাদের বাইকে বসে হেলমেট পরে নিজের মুখ ঢেকে ফেলল। ফাইজাও নিজের স্কার্ফ দিয়ে পুরো মুখ ঢেকে রিশাদের বাইকের পিছন বসলো। কাঁধে হাত রাখবে নাকি রাখবে না ভাবতে ভাবতে রেখেই দিল। রিশাদের ঠোঁটে হাসি ফুটল। যত ধীরে বাইক চালানো যায় রিশাদ তত ধীরে বাইক চালাচ্ছে। মনে মনে চাচ্ছে পথ না ফুরাক। ফাইজা হাসল, মজার সুরে বলল, তোমার বাইকে কি তেল নেই? আছে, থাকবে না কেন? তাহলে এত আস্তে চালাচ্ছ যে? আমাকে তো দ্রুত বাড়ি ফিরতে হবে। সময়টা যতটুকু পারছি ধরে রাখার চেষ্টা করছি, ফুরিয়ে গেলেই তো শেষ। ফাইজা মুগ্ধ হলো। ফুপিমণি নাকি আমাদের এক্সাম শেষে আবার আসবে বলেছে। রিশাদের অভিমানী সুর। আসলে কি আমাদের বাড়িতে তো যাবে না? ফাইজার মনটাও খারাপ হয়ে গেল। রিশাদের কষ্ট এখন তাকেও পুরায়। এবার ফুপিমণি আসলে আমি ওনাকে বোঝাবো, বাবাকেও বলবো। রিশাদের হাসি শোনা গেল। তুমি কি বোঝাবে? ফাইজা রিশাদের পিঠে চিমটি বসালো। একদম মজা নিবে না বলে দিচ্ছি। ফুপিমণি আমাকে খুব আদর করে, আমার কথা নিশ্চয়ই শুনবে। রিশাদ আর কথা বলল না। সে তো চাই তার মা ফিরে আসুক, তাকে ক্ষমা করুক।